আমি দেব 10 বছর পর আজ ঢাকা থেকে বাড়ি যাচ্ছে। আজ আমার পিচ্চিটার বিয়ে, অথচ গতকাল রাতেই জানতে পারলাম। তবু যে এক বন্ধু সাহায্যে জানতে পারছে, এটাই অনেক। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছু কেনাকাটা করলাম। তারপর হানিফ কাউন্টারে গিয়ে দিনাজপুরের গাড়ির টিকিট কাটলাম। বিকাল 3টায় গাড়ি। টিকিট কেটে বাসায় এসে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে 15 মিনিট আগে কাউন্টারে পৌঁছালাম। গাড়িতে উঠে দেখে আরেক ঝামেলা। জানালার ধারে সিটের জন্য 1 ঘন্টা পরের গাড়ির টিকিট কাটলাম, সেই সিটে একটা মেয়ে বসে আছে। আমি গিয়ে মেয়েটাকে সুন্দরভাবে বললাম, আপনি যে জানালার ধারে সিটে বসে আছেন না, ওইটা আমার সিট। তখন মেয়েটি বলল, আসলে আমি যেখানেই যাই এই জানালার ধারের সিটেই বসি, কিন্তু আজ জানালার ধারের সিট পেলাম না। কিন্তু আমি এসে দেখলাম যে এই সিটে আপাতত কেউ বসেনি, তাই বসে পড়েছি। তার জন্য সরি, তবে এই পাশের সিটটা আমার। আপনি যদি কিছু মনে না করেন তাহলে কি আমরা সিটটা এক্সচেঞ্জ করে বসতে পারি? আসলে আমিও জানালার ধারে সিট ছাড়া দূরে কোথাও জার্নি করি না তো, তাই জানালার ধারে সিটটা নিয়েছে। মেয়েটা যেন কেমন চোখে আমার দিকে তাকালো, হয়তো ভাবছে আমাকে রিকোয়েস্ট করলো, তবু আমি তাকে সিটটা দিচ্ছি না। মুখটা গম্ভীর করে মেয়েটা উঠতে যাবে, তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আপনি আপাতত ওখানে বসুন, পরে না হয় কোনো এক সময় চেঞ্জ করে নেওয়া যাবে। আমি আবার বললাম, আচ্ছা আপনিও তো দিনাজপুর যাচ্ছেন, এখানে কোথায় এসেছিলেন, চাকরি করেন বুঝি? তখন বলল, না, আমি এখানে চাকরি করি না, আমি এখানেই পড়াশোনা করি, ইকোনমিক্স দিয়ে লাস্ট সেমিস্টার। আপনি? আমি এখানে ছোটখাটো একটা চাকরি করি। আচ্ছা আমার পানিটা নেওয়া হয়নি, তাই পানিটা নিয়ে আসে। কথাটা বলে আমি গাড়ি থেকে নেমে গেলাম। 2 প্যাকেট চিপস, জুস আর 1 বোতল পানি নিয়ে মেয়েটার পাশে বসে পড়লাম। মেয়েটাকে একটা চিপসের প্যাকেট দিলাম। মেয়েটা ধন্যবাদ বলল। 1 মিনিটের মধ্যে গাড়িটা চলতে শুরু করলো, আর কোনো কথা হলো না মেয়েটার সাথে। আমি সিটটা পেছন থেকে হেলিয়ে দিয়ে কানে ইয়ারফোন গুজে চোখ বন্ধ করে নিলাম। হালকা সাউন্ড দিয়ে গান শুনছে, আর আত্মাটা কেমন জানি ধকধক করছে। ইয়ারফোন খুলে পকেটে রাখলাম, একটু পানি খেয়ে আবার সিটে হেলান দিলাম। কোনো এক ঘোরের মধ্যে চলে গেলাম। ভাবতে লাগলাম আমার সেই পুরনো স্মৃতি, আমি কেমন ছিলাম আর কিভাবে বা এই ঢাকে আসলাম। এসব ভাবতে ভাবতে ফিরে গেলাম 12 বছর পূর্বে। আমরা পাঁচ ভাই বোন, সবার বড় ভাই, তারপর 2 বোন, আমি চতুর্থ, আর শেষে হলো আমার পিচ্চি বোন। বড় বোন দুটোর বিয়ে হয়ে গেছে, সে সময় আমি 8ম শ্রেণীতে পড়ি। আর আমার পিচ্চি আমার 4 বছরের ছোট, সে ক্লাস 4-এ পড়ে। ছোটবেলা থেকে আমরা 2 ভাই বোন খুবই দুরন্ত, দুজনে মিলে বাড়িটা মাথায় তুলে রাখি। সবাই আমাদের অনেক আদরও করত। আমার বোন যখন খুব ছোট ছিল তখন মাঝে মাঝে কান্না করত। ওর কান্নাটা কেন যেন আমার মোটেও সহ্য হতো না, তার জন্য মাকে অনেক বকাবকি করতাম। এতে মা বিরক্ত হয়ে তাকে কোলে নিত, আর আমার পিচ্চি বোনটি চুপ করে যেত। তখন কেমন যেন একটা শান্তি অনুভব করতাম। এরপর যত দিন যায় আমার পিচ্চি বোনটি কেমন যেন আমার নেওয়াটা হয়ে গেল। সবসময় আমার সাথে থাকতো আমার পিচ্চি, শুধু খাওয়া ও ঘুমানোর সময় মার কাছে থাকতো। যখন আমি ক্লাস 8-এ উঠলাম তখন কেমন যেন সবকিছু পরিবর্তন হতে শুরু করলো। যেখানে আমি সারাদিন সবার সাথে দুষ্টুমি করলেও কেউ কিছুই মনে করতো না, এখন কেমন যেন সে রাগ করে, আমাকে অনেক বকাঝোকা করে, মাঝে মাঝে গায়েও হাত তোলে। আমাকে যখন কেউ বকা দেয় বা মারে তখন আমি কান্না করি আর না করি, আমাকে মারলে আমার পিচ্চি আমার আগে কেঁদে দিত। আমার পিচ্চি তো ছোট, সে আর কি বুঝবে, তাই হয়তো না জেনে ভয়ে কেঁদে দিত। এরপর দেখা যেত তার কান্নায় বিরক্ত হয়ে তাকেও বকাঝোকা করত। যেদিন আমাকে মারতো বা বকাঝোকা করত সেদিন পিচ্চিটা 1 মুহূর্তের জন্য আমার কাজ ছাড়তো না, আমার সাথে ঘুমাতো। কিছুদিনের মধ্যে আমার ভাইয়ের বিয়ে হয়, বাড়িতে নতুন ভাবি এলো, সে আমাদের অনেক আদর করে। এতে আমাদের বকাঝোকা কমে আসে, আমরা কিছুটা পূর্বের দিনে ফিরে আসে, আবার আনন্দে মেতে থাকি, হাসি ঠাট্টা তামাশা ফাজলামি সবই করি। কিছুটা শান্তি ফিরে আসে আমাদের মনে। কিন্তু 1 বছর যেতে না যেতেই আবার আগের অবস্থায় ফিরে আসে। আমাদের দুষ্টুমিগুলো আর কারো সহ্য হয় না। আমার পিচ্চি ক্লাস 5-এ, সে ছোট, তাই তাকে তেমন কিছু বলা হতো না, খরচ তো আমার উপর দিয়েই। সবাই বলতো যেমন ভাই তেমন বোন, যে কারণে একটু অশান্তি সৃষ্টি হলেই আমার উপর সবার নজর পড়ত। আমার দোষ থাকলেও আমাকে বকতো, না থাকলেও আমাকে বকতো। আমি হয়ে গেছি সবার 2 চোখের বিষ। কোনো কিছু হলেই বলতো সব দোষ দ্বীপের, নিজে তো ভালো হবে না, বোনটাকে ভালো হতে দেবে না। নিজে তো কোনো আদব কায়দা শিখে নেই,
আর বোনটাকেও বানাচ্ছে তার মতোই। যেদিন বকাঝকা শুনে চুপ করে থাকতাম, সেই দিন শুধু বকা দিয়ে শান্ত থাকত। আর যেদিন আমি কিছু বলতাম, সেদিন কপালে মায়ের জুটত। আগে গালি দিত বাবা মা ভাইয়া, আর এখন ভাবেও যুক্ত হয়েছে। আমরা অনেক দুষ্টু হলেও লেখাপড়া অনেক ভালো ছিলাম। আমি ছিলাম ক্লাসের ফার্স্ট বয়, তাই ক্লাস 9-এ উঠে আমি সায়েন্স নিলাম। আমার পিচ্চি এবার ক্লাস 5-এ, সেও পড়ালেখা খুবই ভালো। এখন পর্যন্ত তাকে কেউ কাটাতে পারেনি। আমি 9-এ উঠে সায়েন্স নেওয়াতে আমার পিচ্চিটা অনেক খুশি। কে যেন তাকে বলেছে ডাক্তার হতে হলে সায়েন্স নিয়ে পড়তে হয়। সে একদিন স্কুল থেকে আসার সময় হোঁচট খেয়ে পড়ে পায়ে ব্যথা পায়। দাদা ভাই, তুই একদিন ডাক্তার হবি আর আমার ব্যথা লাগলে সারিয়ে দিবি। মাথায় হাত বলে দিয়ে আস্তে করে একটা হাসি দেয়, তারপর তার পায়ে মুভ স্প্রে করে দেয়। একদিন দেখলাম আমার পিচ্চি একটা পেয়ারা দাঁত দিয়ে ছিলে ফেলেছে, এখন খাবে। ওর এটা একটা অভ্যাস, পেয়ারার কোষা কখনোই খায় না। আমি দৌড়ে রান্না করে গেলাম, সেখান থেকে ভালো দেখে আরো 2টা পেয়ারা নিয়ে আসলাম। এসে বোনকে বললাম, দেখ তো এই পেয়ারা 2টা ভালো না খারাপ। ভালো। আমি সাথে সাথে ওর হাত থেকে পেয়ারাটা নিয়ে একটা কামড় দিলাম, বললাম, তুই ওই 2টা খা, আমি এটা খাবো। আমি কামড় দেওয়ার সাথে সাথে সে মা বলে চিল্লানি দিল আর কান্নার ভান করতে লাগলো। মা আসলো, এসে দেখে আমি তার চিল্লানো পেয়ারাটা খাচ্ছে। এই পিচ্ছে আবার এটার জন্য মার কাছে নালিশ করলো। মা সাথে সাথে আমাকে টেনে একটা থাপ্পড় দিল, এত জোরে মারছিল যে হাতের 4টা আঙ্গুল আমার গালে বসে গেছিল। মা আমাকে থাপ্পড় মেরে আরো অনেক কথা শুনে দিল। সবচেয়ে যে কথাটা খারাপ লাগলো, তুই নিজেও শান্ত থাকবি না আর কাউকে শান্তিতে থাকতে দিবি না। ভালোভাবে থাকতে পারলে থাক, আর না পারলে তুই মরে যাচ্ছিস না কেন? দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। মায়ের বকুনি আর মায়ের সাথে আমি আগে থেকে পরিচিত, কিন্তু আজ মা সামান্য একটা পেয়ারার ব্যাপারের জন্য আমাকে মরতে বলল। মায়ের আগেতে যতটা না কষ্ট পেয়েছে, তার চেয়ে বেশি কষ্ট পেয়েছে এই কথাটাতে। এদিকে আমি ওর পেয়ারা খেয়েছি বলে এতক্ষণ কান্নার অভিনয় করছিল, কিন্তু যখন মা আমাকে থাপ্পড় মারলো আর বকাঝকা করলো, তখন দেখি তার কান্না থেমে গেছে, কিন্তু তার চোখ দিয়ে জল পড়ছে। আমি ওর দিকে একবার তাকালাম, দেখি অপরাধীর মতো আমার দিকে তাকিয়ে আছে। আমি ওর পেয়ারাটা আবার ওর হাতে দিয়ে আমি আমার রুমে চলে আসলাম। এসে দরজা লাগিয়ে শুয়ে পড়লাম। রাতে বোনটি আমার ডাকছে, দাদা ভাই, এই দাদা ভাই, ওঠ না, তুই খাবি না? দাদা ভাই, এই দাদা ভাই, ওঠ তাড়াতাড়ি, সবার খাওয়া হয়ে গেছে, শুধু তুই আর আমি আছি। আমি খাবো না, তুই খেয়ে শুয়ে পড়। দরজা না খুলে বললাম। তুই না খাইলে আমিও খাবো না, আমার কিন্তু খুব ক্ষুধা লাগছে। দরজার ওই পাশ থেকে বোন বলল। আমি একটু অবাক হলাম, বলে কি পিচ্ছে? যেখানে বাড়ির কেউ আমার একটা খবরও নিল না, সেখানে পিচ্ছি বলছে আমি না খেলে নাকি সে খাবে না। আমি জানি পিচ্ছি বোন আমার ক্ষুধা সহ্য করতে পারে না। ও সারাদিন কয়বার যে খায় সে নিজেও জানে না। তাই উঠে দরজা খুললাম, দেখি বোন আমার হাতে করে খাবারের প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে। নিমিষে আমার চোখ জলে ভরে উঠল। পিচ্ছি আমার দিকে একবার তাকিয়ে রুমে ঢুকে পড়ল, বলল, যা হাত মুখ ধুয়ে আয়। আমি ফ্রেশ হয়ে এসে খাটে বসলাম। বোন বলল, হা কর। আমি তাই করলাম। বোনটি আমার পরম মমতায় আমাকে খাইয়ে দিতে লাগলো। কেন যেন আমার চোখে জল এসে গেল। বোনকে বললাম, তুই খাবি না? তুই আগে খা, তারপর আমি খাবো। আমি ওর হাত থেকে খাবারের প্লেটটা নিয়ে ওকে বললাম, নে তুইও খা। ওর সাথে সাথে কেঁদে দিল। আমি ওকে খাইয়ে দিলাম। আমি বললাম, কাঁদছিস কেন পাগলি? আমি তো মিছামিছি কান্নার ফান করছিলাম তখন, আর মা তোকে মার দিল। মা মারবে জানলে আমি কখনোই মাকে ডাকতাম না। আমি বললাম, আমি জানি। আমরা দুজনে খেয়ে আমার রুমে শুয়ে পড়লাম। এখন আমি অনেক শান্ত, আগের মতো দুষ্টুমি আর করি না। বাড়ির কারোর সাথে তেমন কথা বলি না। সারাদিন শুধু পড়া নিয়ে বসে থাকি, আর যা খুনসুটি করি সব আমার পিচ্চির সাথে। আমি ওর সাথে যাই করি না কেন, সেদিনের পর থেকে আর কারো কাছে আমার নামে কোনো অভিযোগ করে নেই। এভাবেই যায় আমার দিন, একা একা। 1 বছর পর এই পৃথিবীতে আসে আর একটি নতুন প্রাণ। আমার ভাই ও ভাবির কোল আলো করে আসে ছোট্ট বাবু। দেখতে অনেক কিউট হয়েছে। তখন সবার মুখে হাসি, আমার মুখেও। পরিবারের সবাই অনেক আনন্দিত। এবার আমি ক্লাস 10-এ আর আমার পিচ্চি 6-এ। আমি এসএসসি প্রিপারেশন নিচ্ছে। একদিন ছোট্ট বাবুটাকে কোলে নিয়ে হাঁটছিলাম। আমার বোনও সাথে ছিল। আমার বোন বাবুর হাত ধরে খেলা করছিল, কখনো কখনো গাল টেনে দিচ্ছিল। এতে বাচ্চাটি কান্না শুরু করে দেয়। আমার আবার বাচ্চার কান্না একেবারেই সহ্য হয় না। অনেক চেষ্টা করি বাবুর কান্না থামানোর জন্য,
কিন্তু কান্না থামছেই না। তাই দৌড়ে তার মায়ের কাছে নিয়ে যাচ্ছিলাম, তখনই বিপত্তিটা ঘটল। আমি হোঁচট খেয়ে পড়ে গেলাম, কিন্তু বাবুকে কোনো আঘাত পেতে দেইনি। কারো পড়ে যাওয়ার শব্দ শুনে বাবুর মা ছুটে আসে, এসে দেখে আমি পড়ে গেছি আর বাচ্চাটা আমার কাছে আছে। আমি পড়ে যাওয়াতে বাবু কেন যেন চুপ হয়ে গেল, কিন্তু আমাদের ওই অবস্থা দেখে বাবুর মা বাবুকে আমার কাছ থেকে টেনে নিয়ে আমার গালে ঠাস করে একটা চর বসিয়ে দেয়। অনেক বকাঝকা শুরু করে। মরণও হয় না তোর, কোলে নিতে না পারলে নিস কেন? আমার মা সব শুনতে পাচ্ছে, তবুও কিছু বলে না। ভাবি শুধু তার ছেলের কথাই ভাবল, আমার কথা একটুও ভাবলো না। আমি ব্যথা পেয়েছি কিনা সেদিকে তার কোনো খেয়াল নেই। আমি যে পড়ে গিয়ে আমার বুক কেটে রক্ত পড়ছে সেটাতে তার কিছুই যায় আসে না। সে বকতে বকতে চলে গেল। আমি উঠে সোজা আমার রুমে চলে গেলাম। ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে বের হলাম। দেখি বোন স্যাভলনের বোতল হাতে দাঁড়িয়ে আছে। পিঠে স্যাভলন লাগিয়ে দিল, আবার বলল, মুভ স্প্রে করে দেই। আমি একটু হেসে বললাম, দূর পাগলি, মুভ স্প্রে করলে আরো বেশি জ্বলবে। ও বলল, আচ্ছা তাহলে থাক। এভাবেই দিন যাচ্ছিল আমাদের। প্রতিনিয়ত আমাকে সবার বকাঝকা শুনতে হয়। এত কথা শুনতে আমার মোটেই ভালো লাগছে না। কথা কথা সবার এক কথা, তুই মরিস না কেন? সবাই আমাকে মরতে বলে। মাঝে মাঝে মনে হয় সত্যি সত্যি মরে যাই, কিন্তু আমার পিছের দিকে তাকালে আমার আর কোনো কষ্ট থাকে না। অনেক মায়াভরা মুখ তার, ওর দিকে তাকে আমি হাজার কষ্ট সহ্য করতে পারি। তবে তখনই খারাপ লাগে যখন আমার কষ্ট থেকে পিছিটা কেঁদে কেঁদে চোখ ফুলে ফেলে। কয়েকদিন পর বাবুর আকিকা, তার নতুন নাম দেওয়া হবে, আর সাথে আমার পরীক্ষা। ঠিক আমার পরীক্ষার সময় বাবুর আকিকা পড়ে। এদিকে অনুষ্ঠান আর একদিকে আমার পরীক্ষা। অনুষ্ঠান শুরু হয়ে গেল, আমার পরীক্ষা নিয়ে কারো কোনো যায় আসে না। মাঝে মাঝে দেখছি বোন আমার রুমে উকি দিচ্ছে। যেদিন অনুষ্ঠান সেদিনও আমার পরীক্ষা ছিল, তার পরের দিনও আছে। বাড়িতে অনেক আত্মীয় এসেছে, আমার 2 বোন এসেছে। তারা একবার করে এসে আমার সাথে দেখা করে গেছে। আমার পরীক্ষা শুনে আমাকে ভালো করে পড়তে বলে সেখান থেকে চলে গেছে। সারা বাড়িটাই হই হুল্লোড়ে মুখরিত। শুধু একটু রুমে দরজা বন্ধ করে আমি বই পড়ছি। আমারও অনেক ইচ্ছা করছে বাইরে গিয়ে আমিও আনন্দ করি, সাথে আবার ভয়ও কাজ করছে যদি ভুল কিছু করে ফেলি আর সবার সামনে যদি আমাকে মারে। বাড়ির লোকের কাছে অপমান সহ্য হলেও অন্য কারোর সামনে অপমান সহ্য করতে পারবো না, তাই আর বাইরে গেলাম না। তাছাড়া পরদিনে তো আমার পরীক্ষা, পড়াও তো দরকার। অনুষ্ঠান মিটে গেল পরের দিনেই, সবাই বাড়ি চলে গেল। শুধু ভাবির বোন নুরিকে দেখলাম, সে নাকি কয়েকদিন পরে যাবে। নুরি আর বোন আবার একই ক্লাসে পড়ে, তাই পড়ার বই নিয়ে কোনো টেনশন নেই, তাই সে থেকে গেল। তারা দুজনে এবার ক্লাস 7-এ। একদিন হয়েছে কি, আমি রুমে বসে বই পড়ছিলাম। আমার আর একটা মাত্র লিখিত পরীক্ষা আছে, তারপর প্র্যাকটিক্যাল পরীক্ষা। তখন বোন আর নুরি আমার রুমে ঢুকলো। দাদা ভাই লুডো খেলবি? বললাম নিয়ে আয়। বোন লুডো নিয়ে আসলো। আমরা 3 জনে অনেক মজা করে লুডো খেলছে আর হাসি ঠাট্টা তামাশা করছে। এভাবে হাসতে হাসতে ফাজলামি করে আমি নুরিকে বললাম, নুরি অনেক তো বড় হয়ে গেলি, চল এবার বিয়েটা করে ফেলি। আমার ভাই তোর বোনকে আর আমি তোকে, কেমন হবে বলতো? আর তুই দিন দিন যা দেখতে হচ্ছিস একেবারে ফুলটুসি। আমার কথা শুনে বোন ও নুরি দুজনে হাসছে। নুরি বলল, আগে আরো বড় হই, তারপর, এখনো আমি অনেক ছোট। বলে আবার হাসতে শুরু করলো। কিন্তু আমাদের সবার এই হাসিটা বেশিক্ষণ আর স্থায়ী হলো না, কারণ কথাগুলো তাদের সাথে সাথে আমার ভাবি শুনে ফেলেছিল। এতে ভাবি অনেক রাগ করে। সে এসে আমার 2 গালে 2টা ঠাস ঠাস করে মেরে দেয়। বোন ও নুরি দুজনে অবাক। তখন ভাবি বকতে বকতে নুরির হাত ধরে টেনে নিয়ে চলে যায়। তখন যেটা হয়েছিল সেটা সহ্য করে নিয়েছিলাম, কিন্তু রাতে যেটা হলো সেটা সহ্য করার মতো না। ভাই ওর অফিস থেকে বাসে আসে। আসার কিছুক্ষণ পর ভাই ফ্রেশ না হয়ে আমার রুমে আসে। এসে আমার হাত ধরে আমাকে টেনে চর মারতে মারতে রুম থেকে আমাকে টেনে বের করে। সেখানে সবাই ছিল তখন, আমার পিচ্চি ও নুরিও ছিল। ওখানে সবার সামনে ভাই তার কোমর থেকে বেল্ট খুলে আমাকে মারা শুরু করে, সেই সাথে বকতে থাকে। এই বয়সে খারাপ হয়ে গেছিস, এত বাজে ব্যবহার তোর, ওইটুকু মেয়ের সাথে তুই খারাপ কাজ করছিস। জীবনে কোনোদিনও এত মায়ের খায়নি। ভাইয়ের ভীষণ কথা শুনে বুঝতে পারলাম ভাবি ভাইয়াকে অনেক কিছু বানিয়ে বলেছে। এদিকে আমার চিৎকার শুনে আমার পিচ্চি আর নুরি দুজনে কেঁদে ফেলেছে। এসব কথা শোনার পর সত্য মিথ্যে যাচাই না করে আমার বাবা মাও তার মায়ের সায় দেয়, সেই সাথে আমাকে আরো বেশি করে বকতে থাকে। আর শুনলাম বলছে, কোন পাপের ফলে যে এই রকম একটা ছেলে জন্ম দিয়েছি যে ভগবানই জানে। এইটা মরে না কেন?
এইটা মরলেও তো আমরা একটু শান্তি পাই। এর পরের দিন থেকে আমি আর কারো সামনে যাই না, শুধু পরীক্ষা দেওয়ার সময় রুম থেকে বের হয়ে পরীক্ষা দিতে যাই, আবার ফিরে এসে সরাসরি আমার রুমে ঢুকিয়ে আর খাওয়া দাওয়াটা আমার পিচ্ছি সময় মতো করিয়ে দেয়। 10 দিন হয়ে গেল আমার পিচ্ছিকে ছাড়া আর কাউকে দেখেনি, আর তারাও আমার রুমে কখনোই আসেনি, আর আমিও তাদেরকে আমার দরকার না পড়লেও ডাকেনি। শুধু মনে মনে শক্তি সঞ্চয় করে আমার পরিকল্পনা এগেছে। আগামীকাল আমার শেষ প্র্যাকটিক্যাল পরীক্ষা, এটা দিয়ে আমার এসএসসি পরীক্ষা শেষ হবে। এতক্ষণে আমার সব পরিকল্পনা করা হয়ে গেছে। দেখছি আমার পিচ্ছি আজ কেন জানি আমার পেছনে ঘুরঘুর করছে। আমি ওকে ওর রুমে গিয়ে পড়তে বলছে, ও চলে যাচ্ছে, আবার কিছুক্ষণ পর চলে আসছে। আমি আবার তাকে ওর রুমে পাঠিয়ে দিচ্ছে। এখন রাত 9টা বাজে। এর মাঝে পিচ্ছি আরও কয়েকবার আমার রুমে এসে ওকে ঝুঁকি দিয়ে গেছে বলে ভুল হবে। আমি ওকে পড়তে পাঠাইছি। কিছুক্ষণ পর আমার পিচ্ছিকে ডাক দিলাম। ও এসে আমার সাথে আড্ডা দিতে লাগলো। তবে আজ কেন জানি ওর কণ্ঠস্বর আলাদা মনে হচ্ছে, খুবই ধীরে কথা বলছে। ওকে আমার খাবার নিয়ে আসতে বললাম। খুব তাড়াতাড়ি ও খাবার নিয়ে আসলো। খাবারের থালাটা আমার সামনে রাখলো। আমি ওকে খাইয়ে দিতে বললাম। আমি খাইয়ে দিতে বলাতে ও কেমন জানি করুণ দৃষ্টিতে আমার দিকে তাকালো। তারপর ওর ছোট্ট হাতে করে আমাকে খাইয়ে দিতে লাগলো। আজ আমাকে খাইয়ে দেওয়ার সময় দেখলাম ওর ছোট্ট হাতটি কাঁপতেছে। ও হয়তো কিছু বুঝতে পারছে যে আমি কিছু একটা করতে যাচ্ছে, তাই বারবার আমার দিকে করুণ দৃষ্টিতে তাকাচ্ছে, কিন্তু মুখে কিছুই বলছে না। আমাকে খাইয়ে বোন কিছুক্ষণের জন্য বাইরে চলে গেল। একটু পর ও নিজেও খেয়ে আমার রুমে চলে আসলো। আমি বোনকে আমার বিছানাতে ঘুমাতে বললাম। ও শুয়ে পড়ল। আমি ওর সাথে বিছানায় শুয়ে পড়লাম। কিছুক্ষণ দুই ভাই বোন গল্প করলাম। ওকে অনেক ভালো ভালো কথা বললাম, কিভাবে একা থাকতে হয় সেটাও কিছুটা বললাম। আমরা গল্প করছে আর আমি ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কিছুক্ষণের মধ্যে পিচ্ছি বোন আমার ঘুমিয়ে পড়ল। একটু পর আমি ওর কপালে একটি চুমু দিয়ে বিছানা থেকে উঠে পড়লাম। এতক্ষণে বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে। তখন আমি আমার পরিকল্পনা মতো কাজ শুরু করলাম। আমার কয়েকটা ছবি দেয়ালে ঝুলানো ছিল, সেগুলো খুলে নিলাম। আমার পিচ্ছির কয়েকটা ছবি নিলাম। একটা পুরো পরিবারের ছবি নিলাম। যে ছবিগুলোতে আমি ছিলাম না সেগুলো রেখে দিলাম। দেওয়ালে ঝুলানো একটি ফ্রেম দেখতে পাচ্ছে। একটি ছবির একপাশে আমার একটুখানি দেখা যাচ্ছে। সেখানে আমি নিজেকে বড় বেমানান মনে করলাম, তাই কলমের লিপ খুলে আমার ছবির অংশটা কলমের কালি দিয়ে কালো করে দিলাম। তারপর বাড়ির আর কোথাও আমার কিছু আছে কিনা খুঁজতে শুরু করলাম। যা পেলাম সবকিছু আমার রুমে নিয়ে আসলাম। রুমে এসে আমার ব্যাগ গোছাতে শুরু করলাম। বেশি কিছু নিলাম না, 2টা শার্ট, 2টা টি শার্ট আর 2টা প্যান্ট। আমার পরীক্ষার অ্যাডমিট কার্ডের সাথে নিলাম। এছাড়া প্রয়োজনীয় কিছু কাগজপত্র আর কিছু ছবি। বাকি সব যে কাপড় চোপড় কাগজ ছবিগুলো ছিল সেগুলো নিয়ে বাড়ির বাইরে চলে আসলাম। আমাদের বাড়ির পাশে আমাদের যে আমবাগানটা আছে ওখানে গিয়ে ওই সবগুলো পুড়িয়ে ফেললাম। পুরানো শেষ হলে বাড়ি ফিরে আসলাম। এসে 2টা চিঠি লিখলাম, একটা মা বাবার জন্য, আরেকটা আমার জীবন, আমার কলিজের টুকরা পিচ্চির জন্য। চিঠি 2টা লিখে বিছানায় এসে শুয়ে পড়লাম। কাল প্র্যাকটিক্যাল পরীক্ষা দিয়ে ওই দিক দিয়ে বাড়ি ছেড়ে চলে যাব। ভাবতেই কেমন লাগছে, চোখগুলো জলে ভরে যাচ্ছে। আবার ভাবছে আমি আমার পিচ্চিকে ছাড়া কিভাবে থাকবো। একটানা 10 দিনও আমি ওকে ছাড়া কোথাও থাকিনি, আর এখন ওকে একবারে ছেড়ে চলে যাব। ভাবতে আমার গাটা শিউরে উঠল। বাইরের পৃথিবীটা কেমন হবে, আমার জন্য ভালো হবে না অনেক কঠিন হবে। আবার ভাবছে এখানে আমার সবাই থেকেও আমি ভালো নেই, আমি সবার কাছে অবহেলিত। বাইরেও না হয় হব, তবুও নিজের মানুষের কাছে এত আঘাত পেতে হবে না। অন্য কেউ আঘাত করলে সেটা সহ্য করে নেব, কিন্তু আমার আপন মানুষের প্রতিনিয়ত দেওয়া আঘাত আর কিছুতেই সহ্য হচ্ছে না। এসব ভাবছি আর ঘুমানোর চেষ্টা করছে। আজ কিছুতে ঘুম আসছে না। এভাবে ভাবতে ভাবতে আর কতক্ষণ পরে ঘুমিয়ে পড়েছিলাম মনে করতে পারি না। সকালে যখন ঘুম থেকে উঠলাম দেখি বোন আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ও আমার সাথে থাকলে এমন করে ঘুম ভাঙায়। ও যেদিন আমার কাছে থাকে কোনো দিনও সেদিন ওর আগে ঘুম থেকে উঠতে পারেনি। আজও পারলাম না। আমি ওকে জিজ্ঞাসা করলাম, কখন উঠছিস? অনেকক্ষণ হলো। ডাকিস নি কেন? তোকে ঘুম পাড়াচ্ছিলাম তাই। তুই তো এভাবে আমাকে ঘুম পাড়িয়ে দিস, তাই ভাবলাম আজ একটু আমিও তোকে ঘুম পাড়িয়ে দেই। সকালে পড়তে বসিস নি? না, আমার পড়া কমপ্লিট আছে। আচ্ছা, স্কুলে যাবি না? যাবো তো। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখে 7টা বাজে। সকাল 9টায় বোনের স্কুল, তাই 8:30টায় বাড়ি থেকে বের হই। আর আমার পরীক্ষা সকাল 10টায়।
আমাকে 9টায় বাড়ি থেকে বের হতে হবে। তার মানে এই বাড়িতে আমি আর মাত্র 2 ঘন্টা আছে। তারপর আমার ঠিকানা হবে নতুন কোনো জায়গা, যেখানে আমার কোনো পরিচিত নেই। সেখানে হয়তো আমাকে শাসন করারও কেউ নেই, ভালোবাসারও কেউ নেই। বোনকে খাওয়া দাওয়া করে রেডি হওয়ার জন্য পাঠিয়ে দিলাম। 8টার দিকে বোনকে ডাক দিলাম। বোনকে ডেকে হাতে একটা চকলেট দিলাম, দিয়ে বললাম, ভালো করে লেখাপড়া করবি, তোকে অনেক বড় হতে হবে। ও কেমন রহস্যময়ভাবে আমার দিকে তাকালো। ওকে আমার বুকে জড়িয়ে নিলাম, ওর কপালে একটা চুমু এঁকে দিলাম। আমার চোখ দুটো পানিতে ভরে গেছে, খুব কান্না পাচ্ছে এখন। জানি না আর কবে ওকে দেখতে পাবো, তাই বুক ফেটে কান্না আসছে। বোনকে পাঠিয়ে দিলাম ওর স্কুলের জন্য। তারপর কিছু চকলেট আর বোনের চিঠিটা টেবিলের উপর রাখলাম। বোনের জন্য টেবিলের উপর ড্রয়ারে একটা ছবি রাখলাম, আর নিচের ড্রয়ারে বাবা মার জন্য লেখা চিঠি রাখলাম। তারপর বাড়ি থেকে ব্যাগ কাঁধে বের হলাম। গন্তব্যস্থল আমার পরীক্ষার সেন্টার। তারপর সেখান থেকে অজানা কোনো উদ্দেশ্যে রওনা দিব। বাড়ির দরজা পেরিয়ে পেছন দিকে তাকিয়ে একবার শেষবার মতো আমার বাড়িটাকে দেখে নিলাম। তারপর হাঁটা শুরু করলাম। পরীক্ষা দিয়ে সোজা দিনাজপুরে চলে গেলাম। ওখানে গিয়ে বাসে ঢাকার টিকিট কেটে সিটে বসে পড়লাম। এতক্ষণ আমার বোনটার বাড়িতে আসার সময় হয়ে গেছে, হয়তোবা বাড়িতে এসে আমার রুমে চলে গেছে চকলেট নেওয়ার জন্য। কিন্তু বোন আজ যেমন অনেকগুলো চকলেট পাবে, তেমনি সাথে একটা চিঠিও পাবে। হয়তোবা চিঠিটাও হাতে নিয়ে পড়া শুরু করে দিয়েছে। চিঠিতে লেখা ছিল, প্রিয় সোহাগী বোন আমার। প্রথমে বলছে, আমার চিঠি পড়ে একদম মন খারাপ করবি না, আর কান্না তো ভুলেও না। তুই যখন চিঠিটা পড়বি তখন আমি তোর থেকে অনেক দূরে চলে যাচ্ছি। জানি তুই প্রতিদিনের মতো স্কুল থেকে এসে সোজা আমার রুমে তোর চকলেট নিতে যাবি। দেখ, আজ তোর জন্য অনেকগুলো চকলেট রেখে গেছে। তোর তো আবার স্কুল থেকে এসে আমার কাছে চকলেট না নিলে মন খারাপ হয়। আমার উপর অনেক রাগ করে বসে থাকিস, তখন আবার অনেক কিছু করে দ্বিগুণ চকলেট দিয়ে গল্প শুনিয়ে তোর রাগ ভাঙাতে হয়। তাই তোর পাওনা চকলেট দিয়ে গেলাম। হ্যাঁ, তোকে যেটা বলেছিলাম, তোর পড়াশোনা ঠিকঠাক মন দিয়ে করবে। তোকে অনেক বড় হতে হবে। তুই ভালো রেজাল্ট করলে আমি তোর জন্য পুরস্কার পাঠাবো। তুই আমার খবর পাবি না জানি, কিন্তু আমি তোর খবর ঠিকই পেয়ে যাব। বাবা মার কথা মতো চলবে, আর এমন কিছু করবি না যার জন্য তোর এই দাদা ভাই অনেক কষ্ট পায়। সবার সাথে মিলেমিশে থাকবে। আমার কথা ভেবে মন খারাপ করবি না। আমার কথা মনে পড়লে আমার এই চিঠিটা পড়বে। জানিস, তোকে ছেড়ে যেতে আমার অনেক কষ্ট হচ্ছে। জানি না তোকে ছেড়ে কিভাবে থাকবো। তাই তোর স্মৃতিস্বরূপ তোর অনেকগুলো ছবি নিয়ে যাচ্ছে। আর বাড়ির কোথাও যাতে আমার স্মৃতি না থাকে তার জন্য সবকিছু মুছে দিয়ে যাচ্ছে। সারা বাড়ি খুঁজলেও তুই আমার একটা স্মৃতিও খুঁজে পাবি না। আমার সব স্মৃতি পুড়ে ফেলেছে, সাথে আমার কাপড়গুলো। জানি এখন তুই আমার আলনার দিকে তাকাবি, কিন্তু দেখ, ওখানে কিছুই নেই। এবার আমার টেবিলের উপর ড্রয়ারটা খুলে দেখ, ওখানে তোর আর আমার একটা ছবি আছে। আমার কথা মনে পড়লে এই ছবি আর চিঠিটা দেখবি। এগুলো তোর কাছে স্মৃতি করে রেখে যাচ্ছে। আর আমি যে চলে যাচ্ছে এটা কাউকে বলার দরকার নেই। তোকে দাও এই চিঠিটাও কাউকে দেখাবি না। শুধু দেখ, কতদিন পর তাদের আমার কথা মনে পড়ে। তারা যেদিন আমার কথা জিজ্ঞেস করবে সেদিন টেবিলের নিচে ড্রয়ারে বাবা মার জন্য একটা চিঠি রেখেছে, ওইটা তাদের হাতে দিয়ে দিবি। তোর কিছু বলা লাগবে না। জানিস, তোকে আমি একদিনের জন্য ভুলতে পারবো না, কারণ দেখতেই তো পাচ্ছিস এই বাড়িতে তুই ছাড়া আমার আপন আর কেউ নেই। আমার মাঝে মাঝে কি মনে হতে জানিস, তুই আমার বোন না, তুই আমার মা। তোর মতো করে মাও কোনোদিন আমায় ভালোবাসেনি, এত আদর করে খাইয়ে দেয়নি। সত্যি আমার মাঝে মাঝে খুব ইচ্ছে হতো তোকে মা বলে ডাকে। আমার খুব কষ্ট হচ্ছে রে বোন তোকে ছেড়ে যেতে। তোর কথা মনে পড়তে চোখ পানিতে ভেসে যাচ্ছে। যখন চিঠিটা লিখছিলাম তখন তুই ঘুমাচ্ছিলে, খুব মায়াবী লাগছিল তোকে। দেখ, তোকে ছেড়ে চলে যাব, কিন্তু তোকে জোরে ধরে কাঁদতেও পারছি না, আর কিছু লিখতেও পারছি না রে বোন। চোখ জলে ভেসে যাচ্ছে। ভালো থাকিস পিচ্ছি বোন আমার। নিজের ঠিকঠাক যত্ন নেবে, না হলে কিন্তু রাগ করব আর অনেকগুলো বকা দিব। এতে তোর হতভাগা দাদা ভাই। আমার সকল ভাবনা জুড়েই শুধু আমার পিচ্ছে। ওর জন্য মনটা খুব খারাপ। চোখ দিয়ে অবিরাম পানি পড়ছে। গাড়ি চলতে শুরু করলো। আমি গাড়ি সিটে হেলান দিয়ে ভেজা চোখ দুটো বন্ধ করে দিলাম। এই যে শুনছেন, বগুড়া চলে এসেছে। আপনি কি কিছু খাবেন না? মেয়েটার ডাকে চোখ মেললাম। বুঝতে পারলাম পুরনো কথা ভাবতে ভাবতে
আমার চোখগুলো ভিজে গেছে। আমি আমার হাত ঘুরের দিকে তাকালাম, দেখি 6:15 বাজে, মানে সন্ধ্যা হয়ে গেছে। আমি মেয়েটিকে বললাম, আসলে আমার খাওয়ার তেমন ইচ্ছে নেই, আপনি যেতে পারেন। মেয়েটি বলল, এতটা পর জার্নি করেছেন, অন্তত পক্ষে হালকা কিছু খাবার খেয়ে নেন। মেয়েটিকে প্রথম থেকে আমার কেন জানি কিছুটা পরিচিত মনে হলো, তাই আর কথা না বলে বললাম, চলেন। ফুড গার্ডেনের ভেতরে গেলাম। একটি টেবিলের পাশাপাশি 2টি চেয়ারে বসলাম। আমি খাবার অর্ডার করলাম। মেয়েটি চেয়ারে বসে মোবাইলে মেসেঞ্জার অন করলো। অন্য একটি মেয়ের সাথে চ্যাট করছিল হয়তো। ওই মেয়েটির নাম দীপশিখা। একটি মেসেজের রিপ্লাই দিয়ে মেয়ে উপরে মেসেজ দেখার জন্য উপরে গেল। মেসেজগুলো দেখতে লাগলো। এতক্ষণে খাবার এসে গেছে। মেয়েটি খাচ্ছে আর দীপশিখার আগের মেসেজগুলো দেখছে। ওখানে একটা ছবি দেখতে পেলাম, কারো একটা বিয়ের কার্ডের ছবি। আমি তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনার ওই বিয়ের কার্ডের পিকচারটা কি দেখতে পারে? মেয়েটি একটু ভেবে বলল, হ্যাঁ, দেখতে পারেন। এটা তো আর গোপনীয় কিছু না, বেশি কিছু তো আর চাচ্ছেন না, শুধু বিয়ের কার্ডের পিকচার দেখবেন। এটা বলেই মেয়েটি বিয়ের কার্ডের পিকচারটি ওপেন করে মোবাইলটি আমার দিকে বাড়িয়ে দিল। কার্ডটি দেখে আমি কিছুটা বিস্মিত হলাম। কার্ড দেখে আর কি অবাক হব? অবাক হলাম কোণে আর কোণের ফুল অ্যাড্রেসটা দেখে, যে অ্যাড্রেসটার সাথে আমি আগে থেকে পরিচিত। আমি মেয়েটিকে আবার জিজ্ঞাসা করলাম, আচ্ছা আমরা একসাথে এতটা পথ জার্নি করেছে, একসাথে খাবার খাচ্ছে, অথচ আপনার নামটা এখনো জানা হলো না। আপনার নামটা কি জানতে পারি প্লিজ? তাছাড়া আপনাকে কেন জানি আগে থেকে কিছুটা পরিচিত মনে হচ্ছে। তখন মেয়েটি বলল, দেখেন মিস্টার, আপনার চাহিদা কিন্তু বেড়ে যাচ্ছে। তাছাড়া আমরা একসাথে জার্নি করছি, খাবার খাচ্ছি, এতে আমার নামের কি সম্পর্ক? তখন আমি বললাম, আচ্ছা বাবা ঠিক আছে, নাম বলতে হবে না। এটাতে বলেন যে মেয়েটা আপনার কি হয়, ফ্রেন্ড বুঝি? ফ্রেন্ড আবার রিলেটিভ দুইটাই। আসলে এ হচ্ছে একই সাথে আমার বান্ধবী প্লাস আমার বোনের ননদ। মেয়েটি খুব ভালো আর আমার বেস্ট ফ্রেন্ড। তাই ভালো তো। আচ্ছা আপনার বেস্ট ফ্রেন্ডের বিয়ে তো হয়ে যাচ্ছে, তা আপনারটা কবে হবে শুনি? পাত্র বুঝি ঠিক করা আছে? তাতে আপনার কি শুনি? আসলে এই ছেলেদের সাথে একটু হেসে কথা বললে, একটু লাই দিলেই ওরা মাথায় উঠে বসতে চায়। যেমন আপনি, যেই না আপনার সাথে একটু ভালোভাবে কথা বলছি, তেমনি আপনি আমার সাথে ট্রাই মারার চেষ্টা করছেন। আসলে সব ছেলেরাই এক। যা বাবা, কেমন কথা বললাম আমি? একটু তো ইয়ার কি করলাম। তবে আমার কি মনে হচ্ছে জানেন, বিয়ে বাড়িতে আপনাদের সকলের জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। তাই? আচ্ছা কেন আপনার এমন মনে হলো বলেন তো শুনি। আরে না, এমনিতে ফান করে বললাম। আচ্ছা আমাদের কি আগে কখনো দেখা হয়েছে? আমারও কেন যেন মনে হচ্ছে আমি আপনাকে আগে কোথাও দেখেছি। হতে পারে, পৃথিবীটা তো গোল। তাছাড়া আপনিও ঢাকায় থাকেন, আমিও ঢাকায় থাকি। আমাদের দেখা ওটা মোটেই মিরাক্কেল কিছু না। তাই? কি জানি, হতেও পারে। তাছাড়া আপনি তো পরিচিত হতে চান না। আপনি আপনার নামটা বললেন না, তাই আমি কিভাবে আমার পরিচয়টা দেই বলেন? তার থেকে ভালো হয় আমরা অপরিচিত থেকে যাই। এতক্ষণে খাওয়া দাওয়া হয়ে গেছে, দুজনে আবার গাড়িতে উঠে আসলাম। মেয়েটি বলল, আপনি চাইলে এবার জানালার ধারে সিটে বসতে পারেন। আমি বললাম, আমার এখানে প্রবলেম হচ্ছে না, আপনি বসে পড়েন। দুজনের সিটে বসে পড়লাম। আমি আবার মেয়েটিকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আপনার বেস্ট ফ্রেন্ড প্লাস রিলেটিভের বিয়ে, আর আপনি আজ যাচ্ছেন যে? আপনার তো আরও 10 দিন আগে যাওয়া উচিত। আসলে ভার্সিটিতে কিছু ঝামেলায় পড়ে গিয়েছিলাম, তাই যেতে দেরি হয়ে গেল। ও আচ্ছা বুঝলাম, এই নেন জুস খান। বলে আমি জুসের বোতলটা মেয়েটির দিকে বাড়িয়ে দিলাম। মেয়েটি একটুখানি খেয়ে আবার বোতলটা আমার দিকে এগিয়ে দিল। আমি বাকিটুকু খেয়ে নিলাম। তারপর আর কিছুক্ষণ কথা বলে আমি আবার বাসের সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে পুরনো স্মৃতিতে ফিরে গেলাম। এসএসসি পরীক্ষা দিয়ে সোজা ঢাকা চলে এসেছে। যখন ঢাকায় পৌঁছায় তখন অনেক রাত। আমার কোথাও যাওয়ার জায়গা নেই, বিধায় সারা রাত বাস কাউন্টারের পাশে দাঁড়িয়েছিলাম। সকাল হতেই পাগলের মতো চারদিকে ছোটাছুটি করছে। এই নতুন জায়গায় কোথায় যাব, কি করব, কিছুই বুঝতে পারছি না। খাওয়া দাওয়া কিছু নেই, শুধু একটি কাজের খোঁজে এদিক সেদিক ছোটাছুটি করছে। এভাবে সারাটা দিন অতিক্রম করে চলেছে। সারাদিনে অনেক জায়গায় ঘুরলাম, অনেক লোকে কাজের কথা জিজ্ঞেস করলাম, কেউ আমাকে কাজে রাখলো না। একসময় সন্ধ্যা ঘনিয়ে এলো। এই ব্যস্ত ঢাকা শহরে আমি কিছু চিনি না। এদিকে ক্ষুধার জ্বালায় পেট কামড়াচ্ছে।
তাই সন্ধ্যায় একটি ছোট্ট হোটেলে ঢুকলাম কিছু খাওয়ার জন্য। খাবার মুখে তুলতেই আমার পিচ্চি বোনটার কথা মনে পড়ল। নতুন জায়গার নতুন খাবারে কোনো স্বাদ পেলাম না, তবুও খিদার চোটে খেয়ে গেলাম। বাড়িতে থাকলে আমি না খেলে পিচ্চি বোনটা খাইয়ে দিত। হোটেল থেকে খেয়ে বের হলাম। রাত ঘনিয়ে আসছে। আমার জন্য এখন একটা থাকার জায়গা এবং কাজ কোনোটা জোগাড় করতে পারিনি। রাত যখন গভীর হচ্ছে তখন একটি টং দোকানের পাশে এসে দাঁড়ালাম। দোকানটাও বন্ধ করে ফেলেছে, তাই সেই দোকানের পাশেই রাতটা কাটানোর সিদ্ধান্ত নিলাম। বুঝতে পারছি আজকে রাতটাও জেগে কাটাতে হবে। ঘুমিয়ে গেলে আমার ব্যাগ হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাই খুব ঘুম পাওয়া সত্ত্বেও রাতটা জেগে কাটালাম। পরদিন সকাল হতে আবার হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে একটি বড় বাড়ির সামনে এসে দাঁড়ালাম। বাড়ির বড় গেটে একটি ছোট্ট সাদা কাগজে লেখা কাজের লোক আবশ্যক। আমি সেই বাড়ির গেটে গেলাম। ওই বাড়ির দারোয়ানকে ডেকে জিজ্ঞাসা করলাম, কাজের লোক লাগবে নাকি? দারোয়ান আমাকে ওখানে থাকতে বলে ভিতরে চলে গেল। কিছুক্ষণের মধ্যে এক মহিলা সহ দারোয়ান ফিরে আসলো। মহিলাটি কাছে আসতেই আমি ওনাকে সালাম দিলাম। মহিলাটি প্রথমে আমাকে জিজ্ঞেস করলো, তুমি কি কাজ করবে? আমি উত্তরে শুধু জি ম্যাডাম বললাম। তারপর তিনি আবার জিজ্ঞাসা করলেন, তুমি কাজ করতে পারবে তো? আর কবে থেকে কাজ করছো? তোমাকে দেখে কিন্তু কাজের ছেলে মনে হচ্ছে না। আমি বললাম, আসলে ম্যাডাম আমি গতকালকে প্রথম ঢাকা এসেছে, আগে কখনো কাজ করিনি। তবে আমি আমার সাধ্যমতো আপনার কাজ করে দেওয়ার চেষ্টা করব। আর যেটা পারবো না সেটা না হয় আপনি একটু শিখিয়ে দিবেন। আমি কখনো আমার কাজে অবহেলা করব না। আমি ভাবছি যেভাবেই হোক এই কাজটা আমাকে পেতেই হবে। দরকার হলে পায়ে ধরব, তবু কাজটা আমার চাই। কাজটি হারানোর ভয় আমার চোখে জল চলে আসছে। ম্যাডাম আমার দিকে কেমনভাবে যেন আমার দিকে তাকালেন। হয়তো আমার ছলো ছলো চোখ দেখে কিছু বোঝার চেষ্টা করছে। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, গতকাল কোথায় ছিলে? তোমার কি থাকার মতো জায়গা আছে? আমি না বলাতে উনি দারোয়ানকে একটি রুমের কথা বলে আমাকে ওখানে নিয়ে যেতে বললেন। আমাকেও দারোয়ানের সাথে যেতে বললেন আর বললেন, মন দিয়ে কাজ করতে হবে, কিন্তু কাজে কোনো ফাঁকি দেওয়া চলবে না। আমার কাজ জোগাড় হয়ে গেছে জানতে পেরে আমি ওখানে ওনাকে সালাম দিলাম। তারপর দারোয়ানের সাথে বাসার ভেতরে চলে গেলাম। দারোয়ান আমাকে একটি রুমে দিয়ে আবার গেটে চলে গেলেন। রুমটা মোটামুটি বড়ই। সেখানে একটি বিছানা করা ছিল। আমি বিছানায় শুয়ে রেস্ট নিচ্ছিলাম। কখন যে ঘুমিয়ে পড়েছে বুঝতেই পারিনি। দরজায় ঢোকা পড়তেই ধরফরে উঠলাম। দেখি দরজায় ম্যাডাম দাঁড়িয়ে আছে। আমি উঠে বসতেই ম্যাডাম আমার রুমে চলে আসলেন। বললেন, মনে হয় তুমি অনেক ক্লান্ত, তোমাকে অনেক ক্লান্ত দেখাচ্ছে। আমি বললাম, জি ম্যাডাম, 2 রাত 2 দিন পর্যন্ত ঘুমায়নি। এক রাতে বাস কাউন্টার আর এক রাত টং দোকানের পাশে বসে কাটাইছে, তাই ঘুমিয়ে গেছিলাম, বুঝতে পারেনি। ম্যাডাম আমাকে আমার পরিবার সম্পর্কে জিজ্ঞেস করলেন, কে কে আছে আমার পরিবারে। আমি বললাম। তারপর আমার লেখাপড়া জানতে চাইলেন। আমি বললাম, আমি এবার এসএসসি পরীক্ষা দিলাম। উনি কেমন যেন রহস্যময়ভাবে আমার দিকে তাকালেন। হয়তোবা ভাবছেন আমি মিথ্যে বলছি। তিনি আবার আমাকে জিজ্ঞেস করলেন, তুমি কি সত্যি সত্যি এসএসসি দিয়েছো এবার? আমি বললাম, জি ম্যাডাম। তিনি বললেন, আচ্ছা বলো তো তোমার পরীক্ষা কবে শেষ হয়েছে? আমি বললাম, ম্যাডাম পরশু আমার লাস্ট প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল। আর আমি পরীক্ষা দিয়ে ওদিক দিয়ে সোজা ঢাকা চলে এসেছে, বাড়িতেও যাইনি। আমি ব্যাগ থেকে আমার অ্যাডমিট কার্ডটা বের করে ওনার হাতে দিলাম। উনি অবাক চোখে আমার দিকে তাকিয়ে বললেন, কি বলছো তুমি? তোমার বাড়ির লোকজন তো মনে হয় এতক্ষণ তোমার অনেক খুঁজছে, চিন্তা করছে তোমার জন্য। আসলে ম্যাডাম, একজন ছাড়া কেউ হয়তো এখনো জানতেই পারেনি যে আমি আর বাসায় নেই। আচ্ছা, তুমি যে চলে এসেছো তোমার খারাপ লাগছে না? সত্যি কথা বলতে ম্যাডাম, আমার পিচি বোনটার জন্য খুব কষ্ট হচ্ছে। জানে সে আমার জন্য আমার রুমে বসে অনেক কান্না করছে, তবে সেটা আর কাউকে বুঝতে দেবে না। খুব ছোট্ট আমার পিচ্ছে, কিন্তু সব বুঝে। আর আমার কথার অবাধ্য সে কখনো হবে না। আচ্ছা, তুমি যে বললে তোমার আসার খবর কেউ জানতে পারবে না আর তোমাকে খুঁজবে না, কেন? আসলে আমি আমার পরিবারে আগাছার মতো ছিলাম, তাই আমি চলে এসে আমার বাড়িটাকে একটু আগাছা মুক্ত করলাম। আপনি বলছেন আমার বাড়ির লোক আমাকে খুঁজবে? সেটা কেউ কখনো করবে না, কারণ একই বাড়িতে আছে, অথচ 10 দিন আমার কেউ কোনো খবরই নেয়নি। আমার বাবা মাও না, শুধু আমার পিছে ছাড়া। বোন আমাকে অনেক ভালোবাসে তো তাই। ও আচ্ছা, আজ তাহলে রেস্ট নাও, কাল থেকে মন দিয়ে কাজ করিও, কেমন?
জি আচ্ছা ম্যাডাম। কথাটা বলে ম্যাডাম আমার রুম থেকে চলে গেল। রাত্রিবেলা বোনের কথা খুব মনে পড়ছিল। জানি না পিচ্চিটা কেমন আছে, কি করছে, না আবার এখনো কেঁদেই যাচ্ছে। কিছুক্ষণ পর ম্যাডাম খাওয়ার জন্য ডাক দিলেন। খাওয়ার পর আমি ডায়েরিতে কিছু অনুভূতি লিখে রাখলাম, তারপর ঘুমিয়ে পড়লাম। পরদিন সকাল হতে আমার কাজ শুরু হলো। বাজার করা, ঘর ঝাড়ু দেওয়া, ফুল গাছে জল দেওয়া আর পারফরমেন্স খাটাই আমার কাজ। আমি আমার সব কাজ খুব মনোযোগ দিয়ে করি। কাজের তেমন একটা চাপ থাকে না, প্রতিদিনই একই কাজ করতে হয়। ম্যাডাম অবশ্য মাঝে মাঝে বাইরে পাঠিয়ে দেন কাজ করে নিয়ে আসার জন্য। এক্ষেত্রে তিনি খুব ভালোভাবে বুঝিয়ে দেন কোথায় যেতে হবে, কি করতে হবে, কিভাবে করতে হবে। আসলে ম্যাডাম অনেক ভালো ছিলেন। আমি যখন আমার বাড়িতে ছিলাম তখন আমার সবাই ছিল, কিন্তু সবাই আমার আপন হয়েও আপন ছিল না শুধু পিছে ছাড়া। পিছে ছাড়া কথা বলার মতো কেউ ছিল না আমার। আর এখানে আমার সবাই পর, সবাই অপরিচিত, তবুও এখানে আমি অবহেলিত না। আমি বাসার সব কাজ খুব ভালোভাবে করতাম, তাই খুব তাড়াতাড়ি সবার কাছে ভালো করে পরিচিত হলাম। ম্যাডাম মাঝে মাঝে এসে আমার সাথে গল্প করত। উনি কখনো কখনো এমন আচরণ করত মনে হতো আমি ওনার পরিবারের একজন। আমি সবসময় ওনাকে ম্যাডাম বলে ডাকতাম। একদিন তিনি আমার সাথে গল্প করছিলেন, হঠাৎ তিনি আমাকে ম্যাডাম বলতে ডাকতে মানা করে দিলেন। উনি বললেন, যেহেতু তোমার এখানে আপন কেউ নাই, তাই তুমি আমাকে আন্টি বলে ডাকবা। তারপর থেকে আমি ওনাকে আন্টি আর ওনার স্বামীকে আঙ্কেল বলে ডাকি। এভাবে খুব সুন্দরভাবে আমার দিন কাটতে লাগলো। তবে একটা দিনও আমি আমার পিচ্চিকে ভুলতে পারিনি। প্রতিদিনই তার জন্য আমার যে অনুভূতি হতো তার সবটুকুই আমি আমার ডায়েরিতে লিখে রাখতাম। মাঝে মাঝে তো ওর ছবিগুলো দেখে কেঁদে দিতাম। এইভাবে 2.5 মাস হয়ে গেল আমি বাসায় আছি। আমার কাজ আর সততা দেখে আন্টি এবং আঙ্কেল খুবই খুশি। যখন আমি এখানে আসি তখন আমার কাজের বেতন নিয়ে কোনো আলোচনা হয়নি। আর এই 2.5 মাসে আন্টি আমার বেতন নিয়ে আলোচনাই করেনি। আমারও তেমন টাকার দরকার পড়েনি, তাই আমিও করিনি। তবে প্রতি সপ্তাহে আমার হাত খরচের জন্য আন্টি আমাকে কিছু টাকা দিতেন। সেখান থেকে কিছু টাকা খরচ করতাম, কিছু রেখে দিতাম। আজ আমার এসএসসি পরীক্ষার রেজাল্ট হয়েছে। আমি আমার বাসার কম্পিউটারের দোকানে গিয়ে রেজাল্ট নিলাম। আমার রেজাল্ট দেখে খুশিতে আমার চোখে পানি এসে পড়ল, কারণ যে রেজাল্ট হয়েছে তার থেকে আর ভালো রেজাল্ট যে নেই। কম্পিউটারের দোকানদার আমাকে কংগ্রাচুলেশন জানালো। তারপর রেজাল্ট নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখে আন্টি আমার রুমে বসে আছে। প্রায় 3 ঘন্টার মতো বাইরে ছিলাম, তাই আন্টি একটু বকা দিল। কিন্তু তার এই বকাতে রাগ করা যায় না, কারণ এই বকা হলো আবেগের বকা, তাতে মিশে আছে হারিয়ে ফেলার ভয়। তারপর আন্টি আমার মুখের দিকে তাকালেন। আমার ছলো ছলো চোখ দেখে তিনি জিজ্ঞেস করলেন, কি হয়েছে, কাঁদছো কেন? আমি একটু বকা দিলাম তাতে তোমার কাঁদতে হবে? আমি বললাম, না আন্টি, কিছু হয়নি, এমনিতেই বোনটার কথা আজ খুব মনে পড়ছে। তিনি বললেন, আচ্ছা কিছু হয়নি তো, তোমার রোলটা দাও। আজ তোমার পরীক্ষার রেজাল্ট বের হয়েছে, জানো তো? কতক্ষণ থেকে তোমার রোল দেওয়ার জন্য এখানে বসে আছি আর তুমি নেই। তখন আর আমি আমার চোখের পানি ধরে রাখতে পারলাম না। কয়েক ফোঁটা লোনা পানি আমার গাল বেয়ে গড়িয়ে পড়ল। আমার বাবা মাও আমার পরীক্ষার সময় আমায় আর আমার পরীক্ষা নিয়ে বিন্দুমাত্র বিচলিত ছিল না। আমার একটু কেয়ার নেয়নি। আর ইনি আমার কেউ নন, অথচ আমার রোল নেওয়ার জন্য নাকি অনেকক্ষণ থেকে এখানে বসে আছেন। তখন আমি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলাম আর কাঁপা কাঁপা হাতে আমার রেজাল্টটা আন্টির দিকে বাড়িয়ে দিলাম। আন্টি আমার হাত থেকে কাগজটা নিলেন, দেখতে পেলেন এটা আমার রেজাল্ট। তিনি ভালো করে আমার রেজাল্টটি দেখলেন। তারপর তিনি অবাকভাবে আমার দিকে তাকালেন। আমি এখনো কাঁদছি। তিনি আমার চোখে পানি দেখে ধরা করে বললেন, আরে বোকা ছেলে, কাঁদছিস কেন? চোখের পানি মুছে ফেল, তারা আমি আসছি। বলেই চলে গেলেন। তিনি কিছুক্ষণের মধ্যে ফিরে এলেন। ফিরে এসে আমার হাতে কিছু টাকা দিয়ে বললেন, যা মিষ্টি নিয়ে আয়। আমি দেখলাম আমার রেজাল্ট দেখে আন্টি খুব খুশি হয়েছে। খুশিতে ওনার চোখও ছলছল করছে। আমি টাকা নিয়ে দোকানে মিষ্টি আনতে গেলাম। মিষ্টির প্যাকেট হাতে নিয়ে বাসা চলে এলাম। এসে মিষ্টির প্যাকেটটা আন্টির হাতে দিলাম। উনি প্যাকেট থেকে একটি মিষ্টি বের করে আমার মুখের সামনে ধরলেন। আমি হাত দিয়ে মিষ্টিটা নিতে যেতেই উনি বললেন, একদম না, আমি তোকে মিষ্টি খাইয়ে দিব। আমার চোখে পানি চলে আসলো। পিচের কথা খুব মনে পড়ে গেল। অনেকদিন হয়ে গেল ওর এই ছোট্ট হাত দিয়ে আমাকে খাইয়ে দেয় না। আজ থাকলে ও আমাকে খাইয়ে দিত, আমি খাইয়ে দিতাম। চোখের পানি দিয়ে আমার গাল ভিজে যাচ্ছে। সেই পিচ্চি শেষবার মতো খাইয়ে দিচ্ছিল।
ওর মুখটা আমার চোখের সামনে ভেসে উঠছে। আমি মিষ্টিটা আন্টিকে সালাম করে ওনার কাছে দোয়া চেয়ে নিলাম। রাত হয়ে গেছে। আজ বাড়ির সবার কথা খুব মনে পড়ছে। পুরনো স্মৃতিগুলো বারবার চোখের সামনে ভেসে আসছে। আচ্ছা, ওরা কি একবার আমার কথা মনে করছে? যদি একজন আমার খোঁজ নিয়ে থাকে তাহলে অবশ্যই পিচি ওদেরকে আমার দেওয়া চিঠিটা দিয়ে দিয়েছে, কারণ ওকে তো তাই করতে বলেছিলাম। যে চিঠিতে লেখা ছিল আমার মনের কিছু অব্যক্ত কথা। কথাগুলো ছিল এমন: প্রিয় বাবা ও মা, আশা করি তোমরা সবাই ভালো আছো। জানি তোমরা যেদিন এই চিঠিটা পাবে সেদিন আমি কোথায় আছি সেটা তোমরা কল্পনা করতে পারবে না। আচ্ছা বাবা ও মা, তোমরা বলো তো আমি ঠিক কবে বাড়ি থেকে ছেড়ে চলে গেছি? জানি বলতে পারবে না। যেদিন আমি চলে গেছে তার আগের রাতে চুপি চুপি আমি তোমাদের রুমে গেছিলাম, শুধু তোমাদেরকে শেষবার মতো দেখতে। সেই রাতে তোমাদের রুমে যে বড় ক্যালেন্ডারটা আছে ওইটাতে সেদিনের তারিখটাতে একটা গোল দাগ দিয়ে এসেছিলাম। আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের এত সুন্দর ক্যালেন্ডারটা দাগ দিয়ে নষ্ট করার জন্য। যদিও খুব ছোট করে দাগ করেছে, বড় করে দিলে তো আবার তোমরা রাগারাগি করবে, তখন আবার আমার জন্য আমার বোনটাকে কথা শুনতে হবে। আচ্ছা মা, তোমাদেরকে একটিবার আমার কথা মনে পড়ে না? আমি জানি না বোনটা কতদিন পর তোমাদের এই চিঠিটা দিতে পারবে। আসলে আমি তো ছিলাম তোমাদের পরিবারের এক উৎকট ঝামেলা, তাই না মা? তাই তো আমি চলে গিয়ে তোমাদের সেই ঝামেলা থেকে মুক্তি দিলাম। সত্যি বলছি মা, আমি খুব ত্যক্ত ও বিরক্ত। আমাকে তোমাদের এই অবহেলা করা, বকাঝকা মারধর করা, আমাকে কথায় কথায় মরতে বলা, এগুলোর আমার একদমই সহ্য হতো না মা। জানো মা, তোমাদের আমার সাথে এমন আচরণ করায় আমি খুবই কষ্ট পেতাম। ঘরে বসে দিনরাত কাঁদতাম আমি। কান্নায় যখন আমি ভেঙে পড়তাম তখনই একজন এসে আমার মাথায় হাত বুলিয়ে দিত। খুব শান্তি পেতাম মা তখন। আমি ভাবতাম মা তুমি এসেছ, তুমি এসে আমার মাথায় হাত বুলিয়ে আমাকে আদর করে দিচ্ছ। সুখে বুকটা ভরে যেত মা। কিন্তু জানো মা, যখনই আমার মাথা তুলে পেছনে তাকাতাম তোমাকে আমি কখনো দেখতে পাইনি। আমি দেখতাম আমার পিচ্চি বোন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আর আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। জানো মা, তখন আমরা দুই ভাই বোন মিলে দরজা জানালা লাগিয়ে দিয়ে দুজন দুজনকে জড়িয়ে ধরে অনেকক্ষণ ধরে কান্না করতাম। তখন মনটা অনেকটা হালকা হতো। জানো মা, এভাবেই আমি আমার পিচ্চি বোনটাকে কখন যে তোমার জায়গাটা দিয়ে দিয়েছে আমি নিজেও বুঝতে পারিনি। সে একমাত্র ছিল যে একসাথে আমার মা বাবা ভাই বোন সব, কারোর দরকার হয় না, এমনকি বাবা মারও না। জানো, তখনই খুব খারাপ লাগতো যখন আমার জন্য তোমরা আমার বোনটাকে খুব বকতে। তখন আমি খুব কষ্ট পেতাম। ও তো খুবই ছোট, তোমাদেরকে ওকে না বকলে হয় না? তোমরা যেদিন আমার জন্য বোনকে খুব বকতে সেদিন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি মরে যাব। তোমাদের কথায় কথায় মরতে বলাটাকে সত্যি করে দিব। জানো মা, আমি একদিন মরতেও গিয়েছিলাম কিন্তু মরতে পারিনি। জানো মা কেন মরতে পারিনি? যখন আমি রশিটাতে ঝুলে চেয়ারটা সরিয়ে দিতে যাব তখন একটি মুখ আমার মনে চলচল করে ভেসে উঠল। জানো সেটা কার মুখ? সেটা তোমার মুখ না মা, সেটা আমার বোন মায়ের মুখ। মনে হচ্ছিল এই বুঝে দৌড়ে এসে বলতেছে, দাদা ভাই চকলেট দে, দাদা আজ ভাত খাইয়ে দে। এভাবেই আর মরা হয়ে ওঠে না। তবে আজ থেকে তোমরা আমাকে মৃত ভাবতে পারো। আমি তোমাদের কাছে আর কোনো দাবি নিয়ে আসবো না। শুধু আমার বোন, আমার পিচ্চির বেলায় তোমরা কোনো কিছু বলিও না। তোমাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি, আমার পিচ্চিকে তোমরা কষ্ট দিও না। আমার মতো তাকেও অবহেলা করো না। সে তো শুধু আমার বোন না মা, সে তো তোমাদেরও মেয়ে। শুধু শুধু আমার জন্য কেন তাকে কষ্ট দাও? আমি চলে যাচ্ছি মা, শুধু আমার বোনটাকে একটু ভালো রেখো, সুখে রেখো, আর ওর একটু ভালো করে যত্ন নিও। আমি আর কিছু লিখতে পারছি না মা, লিখতে গেলেই হাতটা কেঁপে কেঁপে উঠছে। আমি এখানে বিদায় নিচ্ছি, তোমরা সবাই ভালো থেকো। ইতি তোমাদের আগাছা দীপ। বোনটার জন্য খুব খারাপ লাগছিল, কেন যেন মনে হচ্ছিল সেও আমার জন্য খুব কষ্ট পাচ্ছে। তখন ভাবলাম আমাকে আমার বোনের জন্য কিছু করা দরকার। সেদিন থেকে একটু একটু করে টাকা জমাতে শুরু করলাম। এরপর আরও কিছুদিন কেটে গেল। আমি একদিন আন্টির কাছ থেকে কিছু টাকা নিয়ে আমার শহরে আমার স্কুলে আসলাম আমার মার্কশিট নিতে। সেখানে এসে আমার এক বন্ধুর দেখা পেলাম, সেও একই কাজে আসছে। আমি যে এখানে আসছে সেটা যেন কাউকে না বলে
তার জন্য ওর কাছে অনুরোধ করলাম আর আমার পিচির খবর রাখতে বললাম। ওকে আমার বাসায় ফোন নাম্বারটা দিয়ে আমি আমার কাজ শেষ করে সেদিনে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। ঢাকায় এসে পাশে একটা কলেজে ভর্তি হলাম। এভাবে পাশের কাজ করেই আমি আমার পড়ালেখা চালিয়ে যেতে লাগলাম। কাজ করে আবার পড়ালেখা করাটা অনেক কষ্টের, তবু সেই কষ্টটাই আমি করতাম। সারাদিন কাজ করতাম আর অনেক রাত পর্যন্ত বই পড়তাম। মাঝে মাঝে আমার পিচির কথা খুব মনে পড়তো, ওর জন্য অনেক খারাপ লাগতো। তাই প্রতিদিনই ওকে নিয়ে কিছু না কিছু ডায়েরিতে লিখে রাখতাম। একদিনের জন্যও আমি ওকে ভুলতে পারিনি আর ওকে ভুলে থাকতেও চাই না। এভাবেই দিন অতিবাহিত হচ্ছে। আমি কলেজে যাওয়ার খুব কম সুযোগ পেতাম, গেলেও সাদামাটা ভাবে যেতাম। আর আমার তেমন ভালো কোনো পোশাকও ছিল না যে হিরো মার্কা স্টাইল নিয়ে কলেজে যাব। আমি এখানে পরাশ্রিত, তাই আমার ফ্যাশন শোভা পায় না। তাছাড়া আমি তো একটা সাধারণ কাজের ছেলে, কখনো হয়তো ভুলে একটু ময়লা কাপড় পরে কলেজে চলে যাই। তাই কলেজে কেউ আমার সাথে মিশতে চায় না, আমিও চেষ্টা করি না। কলেজের বন্ধু বান্ধবীরা আমাকে গাইয়া খ্যাত বলে, আমি কিছু মনে করি না। ঢাকা শহরে সবাই স্মার্ট, কলেজের ছেলেমেয়েরা তো আরও, শুধু আমি ছাড়া, কারণ আমাকে অনেক কষ্ট করে লেখাপড়া করতে হয়। একদিন আমি ক্লাস শেষ করে হেঁটে হেঁটে বাসে যাচ্ছে, তখন আমার পাশে একটি রিক্সার একটা চাকা গর্তে পড়ে। রিক্সা থেকে একটি মেয়ে পড়ে যাচ্ছিল। মেয়েটি লাফ দিয়ে রিক্সা থেকে নামলো, কিন্তু শরীরের ভার কন্ট্রোল করতে না পেরে ড্রেনে পড়ে যাচ্ছিল। তাই আমি হাত বাড়ে মেয়েটির একটি হাত ধরে ফেললাম, ওকে টেনে আনলাম সেফ জায়গায়। মেয়েটির মুখের দিকে তাকিয়ে দেখলাম আমারই ক্লাসমেট। তখন মেয়েটি আমার দিকে তাকিয়ে ঠাস করে আমার একটা চর বসিয়ে দিল। মেয়েটি বলছে, তুই আমার হাত ধরলি কেন? আপনি ড্রেনে পড়ে যাচ্ছিলেন, তাই আপনার হাতটা ধরেছিলাম। তুই আমার হাত ধরার চেয়ে আমার ড্রেনে পড়ে গেলেই বেশি খুশি হতাম। তোর সাহস কি করে হয় আমার হাত ধরার? এই কথা বলে মেয়েটি আবার আমার গালে আরো কয়েকটা ঠাস ঠাস করে দিয়ে চলে গেল। আমি মুখ ভার করে মাথা নিচু করে বাড়ির দিকে হাঁটতে লাগলাম। তখন একটি লোক এই ছেলে, এই ছেলে। কাকে যেন ডাকছে। আমি মাথা উঁচু করে ওনার দিকে তাকাতেই উনি আমাকে ইশারা করে ওনার ওখানে যেতে বলেছেন। আমি ভয় পেয়ে গেলাম। এইমাত্র একটা মেয়ের হাতে চর খেয়েছে, ইনি এখানে ছিলেন, নিশ্চয়ই দেখেছেন আর ভাবছেন আমি মনে হয় খারাপ কিছু করেছে, তাই মেয়েটি মেরেছে। এখন ইনি আবার ডেকে হয়তো আমাকে মারবে। আমি ওখানে দাঁড়িয়েছিলাম, লোকটি আবার আমাকে ডাকলো। আমি ভয়ে ভয়ে লোকটির দিকে যেতে লাগলাম। তিনি আমার একটা হাত ধরলেন। ভয় আমার বুক কাঁপতে লাগলো। লোকটি বলল, দেখে তো সাদাসিধে শান্ত ছেলে মনে হচ্ছে, তা আমি এটার হাত ধরতে গেছিলে কেন? ও পড়ছে পড়ুক, ড্রেনে চুবানি খাক, তাতে তোমার কি? শোনো, এই শহরে কেউ কারো নয়, তাই পরবর্তীতে নিজে থেকে কারোর উপকার করতে যাবা না। তোমার ভয় নেই, আমি সব দেখেছি, তোমার কোনো দোষ ছিল না। বলেই লোকটি আমাকে বিদায় দিল। আমি বাড়ি চলে এলাম। কিছুদিন পর কলেজের প্রথম বর্ষে ফাইনাল পরীক্ষা হলো। আমার পিচ্ছির ইচ্ছা আমি ডাক্তার হব, তাই সায়েন্স নিয়ে পড়ছে। যখন আমাদের প্রথম বর্ষের রেজাল্ট দিল, তখন পুরো কলেজে পিনপিত নীরবতা। আসলে কি এমন হয়েছিল যার জন্য এই নীরবতা? হ্যাঁ, অবশ্যই অস্বাভাবিক কিছু হয়েছিল। আমাদের কলেজের এত স্মার্ট, এত মেধাবী স্টুডেন্টের মধ্যে সায়েন্স ডিপার্টমেন্টে ফার্স্ট হয়েছিল গাইয়া আনস্মার্ট খ্যাতমার্কা ছেলেটি। সে আবার অন্যের চেয়ে অনেক মার্কস বেশি পেয়ে সেদিন কলেজের রেজাল্ট দেয়। সেদিন কলেজের রেজাল্ট নিতে গিয়েছিলাম। তারপর 3 দিন কলেজ যায়নি। এত কাজ করে রেগুলার কলেজে যাওয়া অসম্ভব, তাই কলেজে না গেলেও বাসার কাজ করে গভীর রাত পর্যন্ত মনোযোগ দিয়ে পড়াশোনা করি। তার পরের দিন যেদিন কলেজে গেলাম, গিয়ে দেখি পুরো দৃশ্যপট পাল্টে গেছে। যেখানে আমি কলেজে ঢুকতে সবাই আমাকে টিজ করতো, আমাকে দেখলে অন্য স্টুডেন্টরা বলতো, দেখ গর্ত থেকে উঠে এসেছে। কেউ বলতো, দেখো সবাই মিস্টার খ্যাত কলেজে ঢুকলো। ক্লাসরুমে ঢুকার সময় কেউ কেউ বলতো, আরে খ্যাত সাহেব এসেছে, ওকে বসতে দে। আমি ওদের এমন সব কথা শুনেও নির্বিকার থাকতাম। ক্লাসে ঢুকে যে বেঞ্চটা কেউ বসে না, সেই বেঞ্চটাতে বসতাম আর নীরবে ক্লাস করে যেতাম। কারণ একবার ক্লাসে ঢুকে দেখে কোনো বেঞ্চ খালি নেই। আমি গিয়ে আমার ক্লাসমেটের পাশে বসে যাই। তখন সাথে সাথে ছেলেটি আমাকে বলে, ওই খ্যাত, বসার আর জায়গা পাইলি না, আমার কাছেই তোকে বসতে হলো। এরকম আরো কয়েকটা অকথ্য ভাষা ব্যবহার করে ছেলেটি আমাকে ওই বেঞ্চে রেখে বাকি ফ্রেন্ডদের নিয়ে উঠে চলে গেল। তারপর থেকে আর কারো কাছে কোনোদিন বসিনি। আমিও দেখেছি ক্লাসের শেষের দিকে কোন একটা বেঞ্চ ফাঁকা পড়ে থাকে,
আমি সেই বেঞ্চে বসতাম, কিন্তু আজ কলেজে ঢোকার সময় কোনো আওয়াজ পেলাম না। কেউ আমাকে নিয়ে কিছুই বলল না। ক্লাসে ঢুকলাম, কেউ কোনো কথাই বলছে না। সবাই শুধু মাঝে মাঝে আমার দিকে আর চোখে দেখছে। 1 বছর হয়ে গেছে এই কলেজে। শুরুর প্রথম দিকে কয়েকজন ছাড়া কারোর সাথে কোনোদিন কথা বলিনি, কারোর সাথে কথা বলার প্রয়োজন মনেও করিনি। এত কাজের চাপে ক্লাসের পর কোথাও দাঁড়ানোর সময় পর্যন্ত ছিল না। কলেজে এখন সবার টপে আমাকে নিয়ে। আমার রেজাল্ট ওরা মেনে নিতে পারেনি। একদিন কলেজে ঢুকেছে শুধু, দেখি সেদিনের রিক্সা থেকে যে মেয়েটি পড়ে যাচ্ছিল সেই মেয়েটি আমাকে ডাকছে আর আমার দিকে আসছে। আমি ভাবছি আজও আমাকে বুঝে কোনো কিছু বলে ঝাড়ি মারবে, কিন্তু আমি কিছুই করিনি। তাই দাঁড়ালাম, দেখি আজ মেয়েটি কি বলে। কিন্তু যা ভাবছিলাম তা হলো না। মেয়েটি এসে বলল, সরি, কেন? আসলে আমি সেদিন তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, তার জন্য সরি। ইটস ওকে, আমি কিছু মনে করিনি। আমি এরকম ব্যবহারে অভ্যস্ত। তাহলে আজ থেকে আমরা ফ্রেন্ড। আমি বললাম, দেখেন আমি একটা খ্যাতমার্কা ছেলে, হঠাৎ আমার সাথে ফ্রেন্ডশিপ করাটা আপনার ঠিক হবে না। আপনি অনেক সুন্দর আর স্মার্ট, আমি একজন আনস্মার্ট গরিব ছেলে। আর জানেন তো, আমার এই হাত ড্রেনের ময়লা থেকেও অপরিষ্কার। তাই আমার হাতের সাথে আপনার হাতের ছোঁয়া লাগলে আপনার হাতটা অপরিষ্কার হয়ে যাবে, হয়তো বা আপনি অসুস্থ হয়ে যেতে পারেন। তাই আমার সাথে ফ্রেন্ডশিপ না করাটাই ভালো। তার মানে তুমি আমাকে ক্ষমা করে দাওনি? বললাম তো, আমি কিছুই মনে করিনি। তাহলে আমার সাথে ফ্রেন্ডশিপ করছো না কেন? এমনিতেই আমার কোনো ফ্রেন্ডের দরকার নেই, তাই। কেন? দেখেন, আমি একটা বাড়িতে কাজ করি, সেখানে থেকেই কাজের ফাঁকে এখানে লেখাপড়া করছে। আমি এমনিতেই কাজের চাপে পড়ার সময় পাই না, তাই কলেজে নিয়মিত আসতে পারি না। আর ফ্রেন্ডশিপ করে আপনার সাথে সময় নষ্ট করে আমার পড়ার সময় কমিয়ে ফেলতে চাই না। তাই প্লিজ আমাকে ক্ষমা করবেন বলেই চলে আসলাম। এতক্ষণ অনেকে আমাদের দেখছিল। আমি ক্লাসে এসে শেষের দিকে বেঞ্চটায় বসলাম। মেয়েটিও দেখি আমার পিছে পিছে আমার বেঞ্চটা এসে বসলো। আমি ওর থেকে অনেকটা দূরত্ব রেখে বসলাম। এভাবেই ক্লাস করে বাসায় চলে এলাম। এরপর থেকে মেয়েটি প্রতিদিনই আমার সাথে কথা বলতে চাইতো। আমি আর ওর ডাকে সাড়া দিই না, কিন্তু প্রতিদিনই একই বেঞ্চে বসে ক্লাস করি। আমাকে এখন আর কেউ খ্যাত বলে না। আমি সরাসরি কলেজে এসে ক্লাস করি আর সোজা বাড়ি চলে যাই। আন্টি আমার লেখাপড়ার প্রতি টান দেখে আমাকে এই সময় কাজ করতে দিতেন না। একদিন ক্লাস শেষ করে স্যারের সাথে দেখা করে বাড়ি যাচ্ছে। স্যারের সাথে দেখা করায় একটু দেরি হয়ে গেছে। আমি একটু রুমের পাশে আসতেই শুনতে পেলাম কে একজন বলছে, দেখিস, আমি ওই ছেলেকে নাকের জলে চোখের জলে করব। ওকে এমন ছেঁকা দিব যে সারা জীবন ভুলতে পারবে না। কাল কলেজে কি হয় দেখবি। আমি কলেজের গেটে আসলাম মাত্র, দেখি একটা বাচ্চা মেয়ে একটি কাগজ নিয়ে আমার দিকে দৌড়ে আসতেছে। বাচ্চাটি বলল, এক আপু আপনাকে এটা দিতে বললো। আমি কাগজটা নিতে দেখে একটি মেয়ে সিনজিতে উঠে চলে গেল। আমি বাসার পথে হাঁটতে হাঁটতে কাগজটি খুললাম। সেখানে লেখা ছিল, ভাইয়া, কাল আপনাকে কেউ প্রপোজ করবে, আপনি সেটা ভুলেও অ্যাকসেপ্ট করবেন না। মেয়েটি আপনাকে ভালোবাসে না, আপনাকে কষ্ট দেওয়ার জন্য করবে, যাতে আপনি পরবর্তীতে খারাপ রেজাল্ট করেন। মেয়েটা শুধু আপনাকে ফাঁসানোর জন্যই আপনাকে প্রপোজ করবে। আমি কাগজটি বইয়ের মধ্যে ঢুকিয়ে রেখে হাঁটতে হাঁটতে বাড়ি চলে এলাম। পরের দিন তাই হলো। আমার সাথে যে মেয়েটি বেঞ্চে বসত সেই মেয়েটি এসে সরাসরি আমার হাত ধরে কলেজের একপাশে টেনে নিয়ে গেল। মেয়েটির নাম ছিল বিনতি। একপাশে নিয়ে গিয়ে বিনতি বলল, শোন, আমি তোমাকে কিছু বলতে চাই। সে তো জানে। জানি মানে? ভালোই তো বোঝো। তা কি বলতে চাচ্ছি বুঝতে পারছো তো? না, এতটা বোঝার ক্ষমতা আমার এখনো হয়নি। দেখো, আমি সোজা মেয়ে, তাই সোজা সাপটা কথা বলছি। তো বলেন, কি বলতে চান? আমি তোমাকে পছন্দ করি। ও, ও মানে? কিছু না। আপনি আমাকে পছন্দ করেন কেন? কারণ আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি না। ভালোবাসো না? তবে এখন থেকে বাসবে। জি না, আমি আপনাকে ভালোবাসতে পারবো না। কিন্তু কেন? কারণ আপনি মুখে আমাকে ভালোবাসেন বলতেছেন, কিন্তু আপনার মনে অন্য কিছু আছে। আপনার চোখ সেটাই বলে। দেখো, আমি তোমাকে সত্যি সত্যি ভালোবাসি। তুমি যা বলবে আমি তাই করব। দেখেন, আমি কোনো মায়ের জালে জড়াতে চাই না, তাই আমাকে জোর করবেন না প্লিজ। তুমি শুধু একটি বার আমাকে ভালোবাসার সুযোগ দাও, আমি কথা দিচ্ছি তোমাকে কখনো কষ্ট পেতে দিব না। দেখেন, আমি গরিব ঘরের ছেলে,
অন্যের পাশে কাজ করে খাই। আপনি কখনোই আমার সাথে চলতে পারবেন না। তুমি শুধু একবার ভালোবেসে দেখো, আমি তোমার জন্য সব কিছু করতে পারবো। তাই? হুম। আচ্ছা ঠিক আছে, চলেন তাহলে আমরা আজকে বিয়েটা করে ফেলি। তারপর আমি তোমাকে আমি যেখানে থাকি সেখানে দুজন থাকবো। কাল থেকে আর কলেজে আসার দরকার নেই, আমরা অন্যের পাশে কাজ করে খাবো। কি? হ্যাঁ, কেন পারবেন না? আপনার হাওয়া বেরিয়ে গেল। আসলে তুমি একটা থার্ড ক্লাস ছেলে, তাই তোমার পরিকল্পনাও থার্ড ক্লাস। তুমি ভাবলে কি করে আমি তোমাকে ভালোবাসবো? জানি তো, আপনি এতক্ষণ আমার সাথে নাটক করছিলেন। আমি রাজি হলে এই নাটকটা আর কিছুদিন করতেন, তারপর আমাকে ধোঁকা দিয়ে আমাকে কাঁদাতেন। আপনি আমার জীবনটা নিয়ে খেলতে চাইছিলেন। আসলে আপনার মতো বেয়াদব মেয়েদের জন্যই ছেলেরা নষ্ট হয়ে যায়। ওই কুত্তার বাচ্চা, তোর মতো একটা রাস্তার ছেলে সাহস কিভাবে হয় আমাকে বেয়াদব বলার? এরকম আরো কিছু অকথ্য পাশে গালি দিয়ে আর কয়েকটা মেরে আমার গাল লাল করে ও চলে যায়। আমি চুপ করে শুধু তাকিয়ে দেখি, কিছুই বলতে পারি না। সেদিন আমি আর ক্লাস করলাম না, মন খারাপ করে সোজাসুজি বাসা চলে এলাম। আজ আমার বোনটির কথা খুব করে মনে পড়ছে। আমাকে কেউ মারলে, আমার মন খারাপ থাকলে ওই বোনটাই তো আমাকে একটু আদর করে দিত। আজ ও এখানে নেই, তাই ওর আদরটা আমার পাওয়া হলো না। এরপর থেকে আর কলেজে তেমন যেতাম না। এভাবেই কেটে গেল অনেকগুলো দিন। আমার ইন্টারের পরীক্ষা চলে এলো, পরীক্ষা দিলাম। অনেক ভালো হয়েছে পরীক্ষা। পরীক্ষার পর একদিন কলেজে গিয়ে এক স্যারের সাথে মেডিকেল নিয়ে কথা বললাম। তিনি আমাকে সবকিছু বুঝিয়ে দিলেন। আমার মনটা আরো খারাপ হয়ে গেল। বোনের কথা খুব মনে পড়ছে। তার অনেক ইচ্ছে ছিল আমি ডাক্তার হব। আমি ওর ইচ্ছে পূরণ করতে পারবো না ভেবে অনেক খারাপ লাগছে, কারণ কারো বাসায় কাজ করে মেডিকেলে পড়াটা অসম্ভব। তাছাড়া মেডিকেলে পড়তে অনেক টাকার প্রয়োজন। সেদিন রাতে বোনকে খুব মিস করছিলাম, তাই বোনের জন্য একটা চিঠি লিখলাম। প্রিয় বোন, আশা করি ভালোই আছিস। তোকে খুব মিস করছি রে। আজ খুবই তোকে মনে পড়ছে। তোর হাতে কতদিন থেকে খাওয়া হয়নি। আমার মাথায় হাত বুলিয়ে দিস নে। আমি প্রতিদিন সবসময় শুধু তোর কথাই ভাবি। জানিস, আমি মাঝে মাঝে তোকে স্বপ্ন দেখি তুই আমার কাছে আছিস। তোর এই ছোট্ট হাতে আমার খাইয়ে দিচ্ছিস, ঘুমানোর সময় আমার চুলে হাত বুলিয়ে দিচ্ছিস। আমার কষ্ট হলে তুই আমাকে জড়িয়ে ধরে কাঁদছিস, আমার কপালে চুম এঁকে দিচ্ছিস। আমার খুব ইচ্ছে করছে এখন ছুটে চলে যায় তোর কাছে। তোকে ছাড়া আমার যে কিছুই ভালো লাগে না। কেমন করে ভালো লাগবে বল? তুই ছাড়া যে আমার আপন বলতে আর কেউই নেই। তুই আমার মা, বাবা, ভাই বোন, বন্ধুই সব। তুই ছাড়া তো আর কেউ কখনো আমাকে আদরও করেনি। তাই মাঝে মাঝে তোকে ছেড়ে থাকতে খুব কষ্ট হয় রে। জানি তুই আমার কথা সবসময় মনে করিস, মাঝে মাঝে আমাকে ভেবে কান্না করিস। শোন, তুই কখনোই কান্না করবি না। জানিস তো, তোর কান্না আমি সহ্য করতে পারি না। না হলে কিন্তু আমি এখানে কান্না করে দিব। দেখ, তুই এখন বড় হয়ে গেছিস, এবার তুই ক্লাস 9-এ। জানিস, আমার না মেডিকেল পড়া হবে না। আমি তোর স্বপ্ন পূরণ করতে পারবো না। আমাকে ক্ষমা করে দিস বোন। আমি ডাক্তার হতে পারবো না রে, কিন্তু তুই তো পারিস। তুই ডাক্তার হবি। আমি তোকে ডাক্তার হিসেবে দেখতে চাই। আমি বুক ফুলে বলতে চাই, আমার বোন ডাক্তার। দেখ বোন, অন্য সবার থেকে আমার দুনিয়াটা একটু আলাদা। তুই আমার স্বপ্নটা সত্যি করে দে। আর শোন, তোর এই সময় অনেক আবেগ কাজ করবে। তুই একদম ভুল পথে পা দিবি না। নিজের খেয়াল রাখিস। তোর কিছু হলে যে আমি খুবই কষ্ট পাই রে বোন। সর্বদা ভালো থাকিস তুই। ঈদই তোর হতভাগায় দাদা ভাই দেব। কিছুদিনের মধ্যে আমার ইন্টার রেজাল্ট হলো। এবারও রেজাল্ট ভালো হয়েছে। আমি একটি পাবলিক ভার্সিটিতে চান্স পেয়েছি, আর সেখানে ভর্তি হলাম। শুরু হলো আমার ভার্সিটি লাইফ। সবে অনেক ভালো ভালো পোশাক পরে ভার্সিটিতে আসে। আমি আমার মতো করে ভার্সিটি যাই। আন্টি অনেক আগে থেকে আমাকে প্রতি মাসে আমার বেতনের টাকা দিয়ে দিতেন। তিনি বলেছিলেন অযথা টাকা যাতে খরচ না করে ফেলে, তাই তিনি তখন আমাকে টাকা দিতেন না। কিন্তু আসার সময় 5 মাস পর থেকেই তিনি আমাকে আমার বেতনের টাকা দিয়ে দিতেন। তিনি বলেছিলেন, তোমার বেতনের অনেক টাকা আমার কাছে জমা হয়ে গেছে, এখন তোমাকে দিয়ে দেই, না হলে একবার যদি খরচ করে ফেলে তখন আবার আমি সমস্যায় পড়ে যাব। একবারই 5 মাসের বেতনের টাকা দিয়েছিলেন আন্টি। তখনই আমি ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলে সেখানে টাকা জমাই। আমার পিচ্ছি বড় হচ্ছে, তার জন্য তো কিছু করা দরকার। তাই তার ভবিষ্যতের কথা ভেবে নিজে কষ্ট করে ওর জন্য টাকা জমাই। আমি ভার্সিটিও যেতাম, আবার বাসার কাজে মনোযোগ দিয়ে করতাম। এভাবে আমার দিন পার হচ্ছিল। হঠাৎ একদিন আন্টি অসুস্থ হয়ে পড়েন। ওনাকে হাসপাতালে নেওয়া হয়।
ওখানে 4 দিন থাকার পর ওনাকে রিলিজ করে দেয়। আন্টির উন্নত চিকিৎসার জন্য ওনাকে লন্ডনে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। ওখানে ওনার ছেলে মেয়ে দুজনেই থাকেন। পড়াশোনা শেষ করে ওনাদের ছেলে মেয়ে দুজনে ওখানে সেটেল হয়েছেন। আমি তাদেরকে কখনো দেখিনি, আর ওরা আমি আসার পর একবারও দেশে আসেনি। তাই আন্টিকে ওখানে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। ওনারা ওখানে 6 মাসের মতো থাকবেন। তাই এই বাড়িতে থাকার জন্য আঙ্কেল ওনার ভাই এবং ভাইয়ের বউকে আসতে বললেন। ওনারা কয়েকদিনের মধ্যে চলে এলেন। 1 মাসের মধ্যে ওনাদের লন্ডন যাওয়ার সবকিছু কমপ্লিট হয়ে গেল। যাওয়ার আগে আন্টি আমাকে সাবধানে থাকতে বললেন আর দিয়ে গেলেন এক্সট্রা কিছু টাকা। তিনি বললেন, আসলে অনেকদিন তো থাকবো না, দরকার পড়লে কারো কাছে চাইব, তাই এই টাকাটা রেখে দে। আসলে আঙ্কেল আন্টি অনেক ভালো ছিলেন। যখন ওনারা চলে যাচ্ছিলেন তখন কেন জানি আমার মনটা খারাপ হয়ে গেল। চোখ পানিতে ছলছল করছে। আন্টি আমার দিকে তাকালেন, দেখতে পেলেন আমার চোখ পানিতে ছলছল করছে। উনি বললেন, আরে পাগল, কাঁদছিস কেন? মাত্র তো 6টা মাস, হয়তো তারও আগে চলে আসতে পারবি। ভালোভাবে থাকিস কেমন? আমি বললাম, ঠিক আছে আন্টি। ওনারা লন্ডনে চলে গেলেন। আর কিছুদিন পরে আমার লাইফ আবার পাল্টাতে শুরু করলো। নতুন যে আঙ্কেল আন্টি আর ওনার ছেলেমেয়েরা এসেছেন, ওনারা আমাকে কিছুতেই সহ্য করতে পারেন না। প্রথম এমন করতো না। যখন জানতে পারলো আমি কাজের ছেলে হয়েও এই বাসায় থেকে লেখাপড়া করি, তখন থেকেই শুরু হলো নির্যাতন। তারা আমাকে কোনো সময় ফাঁকা রাখতো না, সবসময় কাজে লাগিয়ে রাখতো। তারা কিছুতেই চান না যে আমি একজন কাজের ছেলে হয়ে লেখাপড়া করি। একদিন আঙ্কেল কোথা থেকে যেন আসে, এসে আমাকে গাড়ি ধুইতে বলে। তখন আমি গরম ছিলাম, তাই গাড়ি ধুতে একটু দেরি হচ্ছিল। তখন আঙ্কেল আমার কাছে এসে আমাকে ঠাস করে একটা চর মেরে বলল, তোকে একটা কাজ করতে বলছি আর তুই কথা শুনতে পাস না? তখনই কিছু না বলে আমি গাড়ি ধুইতে দিতে গেলাম। ঠিক তখনই আন্টি এসে দেখেন যে আমার পুরো ঘর মোছা হয়নি, আর তাতে আমি গাড়ি ধুয়ে দিচ্ছে। আন্টি আমাকে ডাকলেন। আমি ওনার কাছে যাওয়ার সাথে সাথে আমার বাম গাল আর ওনার ডান হাত ঠাস। তোকে বললাম ঘর ভালো করে মুছতে, আর তুই গাড়ি ধুচ্ছিস? তুই তো একটা কাজও ঠিক মতো করতে পারিস না। তোকে যে কিভাবে এতদিন কাজে রেখেছে কে জানে। আমি তখন কিছুই বলতে পারিনি, শুধু গালে হাত দিয়ে দাঁড়িয়েছিলাম। সন্ধ্যার পর আর কাজ নেই, তার ফ্রেশ হয়ে একটু পড়তে বসলাম। কিছুক্ষণের মধ্যে আঙ্কেল আন্টি শোরগোল শুনতে পেলাম। কি যেন হারিয়ে গেছে। আমি ওর দিকে কান্না দিয়ে পড়তে শুরু করলাম। কিছুক্ষণের মধ্যে সবাই আমার রুমের দরজায় হাজির। তাদের সন্দেহ আমি নাকি আন্টির গলার চেন চুরি করেছে, কিন্তু আমি তো জানি আমি চুরি করিনি। তবুও তারা আমাকে চোরাচুরি করতে শুরু করলো। আমাকে চেনটি ফেরত দিতে বলা হচ্ছে। আমি বারবার বলছি আমি চুরি করিনি। অবশেষে আমার রুম সার্চ করার সিদ্ধান্ত নিল। 2-1 জায়গায় খুঁজে আমার ব্যাগে খুঁজতে লাগলো। আমি তো জানি 1000 খুঁজলে আমার রুম থেকে চেন বের হবে না, কারণ আমি তো চুরি করিনি। কিন্তু সবকিছু ভুল প্রমাণ করে আমার ব্যাগে থেকে সোনার চেনটি বের হলো। আমি বুঝতে পারলাম না এটা আমার এখানে আসলো কিভাবে। ওনারা চেন পাওয়ার সাথে সাথে আমাকে মারধর শুরু করলো আর বলল, তুই আজকে এখান থেকে চলে যাবি। কোনো চোরের ঠাঁই আমার বাড়িতে হবে না। আমি ওনাদের পা ধরে কাঁদতে কাঁদতে বললাম, আমি চুরি করিনি। আমি জানি না চেনটি আমার কাছে এখানে আসলো কিভাবে। প্লিজ আমাকে বের করে দিবেন না। কিন্তু ওনারা আমার কোনো কথাই শুনলো না। আমাকে ব্যাগে আমার জিনিসপত্রগুলো কোনো রকমে গুছিয়ে দিয়ে আমাকে মারতে মারতে গলা ধাক্কা দিয়ে বের করে দিল। আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। এক নিমিষে আমি আবার পথের ছেলে হয়ে গেলাম। আমার মাথায় কিছুই আসছিল না। এত রাতে কোথায় যাব, কি করব? আমি আমার ব্যাগ ধরে কাঁধে নিয়ে একটি ফুটপাতের দোকানের সামনে এসে দাঁড়াই। কিছু ভেবে পাচ্ছি না এখন কি করব। দোকানটির সামনে বসে আছি অনেকক্ষণ ধরে। ঠিক সেই মুহূর্তে আমার ভার্সিটির ফ্রেন্ড শাওন আমার সামনে এসে দাঁড়ায়। ও এসে জিজ্ঞেস করে, কি রে, এখানে এই ব্যাগ বারটা নিয়ে কি করিস? কোথাও যাচ্ছিস নাকি? না রে, কোথাও যাব না। আজ আঙ্কেল আন্টি বাসা থেকে বের করে দিছে। এত রাতে কোথায় যাব? তাই এখানে থাকবো ভাবছে। কি? কিন্তু তোকে এভাবে বাড়ি থেকে বের করে দিল কেন? কি করেছিলি? চুরি করেছিলাম বন্ধু, চুরি। কোনো চোরকে তো আর বাড়িতে রাখা যায় না, তাই বের করে দিল। কি চুরি করছিস? সেও আবার তুই? জানিস কিভাবে চুরি করতে হয়? ফাজলামি করিস আমার লগে? আসলে ওনারা আমাকে সহ্য করতে পারছিলেন না। ওনারা চান না আমি কাজের ছেলে হয়ে লেখাপড়া করি। ওরা সবসময় আমাকে কাজের মধ্যে রাখত। সেজন্যই তো কিছুদিন ভার্সিটি যেতে পারেনি। তবুও যখন দিনে কাজ করে আর রাতে গভীর রাত করে বই পড়তে লাগলাম,
তখন ওরা আর সহ্য করতে পারেনি, তাই আজ চুরির অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিলাম। তুই না বলেছিলি আঙ্কেল আন্টি অনেক ভালো, আর ওনার চান তুই ভালো করে লেখাপড়া কর, তাহলে হঠাৎ তাদের এমন কি হলো যে এখন তোকে সহ্য করতে পারছে না? আসলে এনারা হলেন আঙ্কেলের ছোট ভাই আর ওনার স্ত্রী। আঙ্কেল আন্টি দুজনেই লন্ডনে গেছেন আন্টির চিকিৎসার জন্য। আচ্ছা, তুই কোথায় যাচ্ছিস? তোর হাতেও তো ব্যাগ দেখতে পাচ্ছে। আরে আমি তো সপ্তাহখানেকের জন্য আন্টির বাড়ি সিলেট যাওয়ার জন্য বের হয়েছিলাম। আচ্ছা, তুই তাহলে যা, তোর মনে হয় দেরি হয়ে যাচ্ছে। যা মানে? কোথায় যাব? কেন, তুই না বললি আন্টির বাড়ি যাবি? বাহ বাহ, তুই ভালো একটা কথা বললি তো। তুই তুই এখানে রাস্তায় পড়ে থাকবি আর আমি দেখেও তোকে রাস্তায় রেখে আন্টির বাড়ি যাব ছুটি কাটাতে? খুব ভালো কথা তো। তো কি করবি তুই? তুই কি আমার সাথে ফুটপাতে রাত পার করবি নাকি? আচ্ছা তুই একটা কথা বলতো, আমি না তোর একমাত্র বন্ধু, তোর এই অবস্থা আর তুই আমাকে একবারও ফোন করেছিস? আমি যদি না আসতাম তাহলে তো সারা রাত তোকে এখানেই কাটাতে হতো। ফালতু ছেলে কোথাকার। আসলে আমি তোকে আমার জন্য ঝামেলায় ফেলতে চাই না। কোথাও আবার যদি আমার জন্য নতুন করে ঝামেলায় পড়িস। তুই ভাবলি কি করে যে আমি তোকে আমার ঝামেলা মনে করব? আসলে জীবনে কোনো দিন বন্ধু বানাস নাই তো, তাই তুই বন্ধুর মানেই বুঝিস না। আচ্ছা বলতো, তুই আমাকে কতটা ভালোবাসিস? জানি বলতে পারবি না, আমি জানি তুই আমাকে কতটা ভালোবাসিস। আর জানিস তুই আমাকে যতটা ভালোবাসিস তার থেকেও তোকে আমি আরও কতটা বেশি ভালোবাসি, সেটা বোঝার ক্ষমতা তোর নাই। এখন কোনো কথা না বলে ব্যাগ নিয়ে আমার সাথে চল। আমি সাথে সাথে ওকে বুকে জড়িয়ে ধরলাম। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। আসলে আমার ভাগ্যটা এমন, আমি এক জায়গায় আঘাত পাই, লাঞ্ছিত হই, আবার আরেক জায়গায় আদর ভালোবাসা পাই। আমি ব্যাগগুলো নিয়ে ওর সাথে ওর বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। এতক্ষণ যার সাথে কথা হলো, এ হচ্ছে আমার ভার্সিটি লাইফের একমাত্র বন্ধু। আমি আমার সাধারণ পোশাক আশাক পরে যেতাম বলে আমার সাথে কেউ বন্ধুত্ব করতো না, কিন্তু শাওন কেন জানে আমাকে আপন করে নিল। অনেক বড় ঘরের ছেলে হয়েও আমার মতো একজন অতি সাধারণ ছেলের সাথেও বন্ধুত্ব করেছে। আমি যেমন ওর সাথে ছাড়াও আর কারোর সাথে মিশতাম না, তেমনি সেও আমার সাথে থাকতো, স্বাচ্ছন্দ্য বোধ করত। তাই আমি তাকে আমার কিছু কথা বলেছিলাম। আমি যে এক বছর কাজ করে পড়াশোনা করি এটাও জানত। সিএনজি করে প্রায় আধা ঘন্টা পর আমরা ওর বাসায় এসে পৌঁছালাম। এক বিশাল বড় বাড়ি। ও ফিরে আসতে শাওনের মা জিজ্ঞাসা করলো, কিরে বাবা, ফিরে আসলি যে? আর ছেলেটাকে? মা, ও অনেক বড় সমস্যায় আছে, তাই ওকে সরাসরি আমাদের বাসায় নিয়ে আসলাম। তাকে ও? ওর নাম দীপ। মা, তোমাকে তো ওর সম্পর্কে বলেছিলাম। আর বলেছিলাম না আমার এক বন্ধু আছে যে অনেক কষ্ট করে অনেক বাসায় কাজ করে লেখাপড়া করে? এই সেই বন্ধু। আজ ওকে ওই বাসা থেকে বের করে দিয়েছে, তাই নিয়ে এলাম। তা হঠাৎ বের করে দিল কেন? তারপর শাওন আন্টিকে বিস্তারিত বুঝিয়ে বলল। ও আচ্ছা, তাহলে ওকে রুমে নিয়ে যা আর তাড়াতাড়ি দুজনে ফ্রেশ হয়ে খেতে আয়। এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে, খেতে যেতে হবে। আমরা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম। তারপর আমার রুমে এসে কিছুক্ষণ গল্প করলাম। আমি এরই মধ্যে ওকে আমার জন্য একটা চাকরির ব্যবস্থা করে দিতে বললাম। ও বলল, চিন্তা করিস না, আমাদের কোম্পানিতে জয়েন করিস, ইচ্ছা মতো অফিস করবি, কেউ কিছু বলবে না। আর এখন ঘুমা, এখন তুই অনেক ক্লান্ত আর রাতও অনেক হয়ে গেছে। বলে ও আমার রুম থেকে চলে গেল ওর রুমে। আমি আবার একটি নতুন রুম পেলাম, একটি নতুন বাসা, যেখানে একজন আমাকে খুবই ভালোবাসে। বাকিরা কেমন হবে জানি না। আজ পিচির কথা খুব মনে পড়ছে। আমি এখানে কেমন আছে আমি জানি, সেটা খুব জানতে ইচ্ছে করছে। কেন জানি মনে হচ্ছে আমি যেমন পিচিকে ভেবে কষ্ট পাচ্ছি, সে ওদিকে আমার জন্য কষ্ট পাচ্ছে। আজ অনেক ইচ্ছে করছে ওকে একটিবার আমার বুকে জড়িয়ে ধরি। তাই ওকে একটি চিঠি লিখলাম। প্রিয় বোন, তুই কেমন আছিস রে? জানিস আজ আমি একদম ভালো নেই। আজ অনেক কষ্ট পেয়েছে। জানিস আজ কি হয়েছে? আমি যে বাসাটায় এতদিন ধরে থাকতাম সেখান থেকে আজ আমাকে তাড়িয়ে দিয়েছে। আর শুধু তাড়িয়ে দেয়নি, আবার আমার উপর চাপিয়ে দিয়েছে চুরির অপরাধ। কিন্তু তুই বিশ্বাস কর, আমি কোনো চুরি করিনি। এটা আমাকে ওই বাড়ি থেকে তাড়ানোর একটা ষড়যন্ত্র মাত্র। কে যেন ওদের একটা সোনার চেন আমার ব্যাগে রেখে দিয়েছিল। আমি সেটা বুঝতে পারিনি, কিন্তু আমার রুম সার্চ করার সময় আমার ব্যাগ থেকে সোনার চেনটা বের হলো। এটা আমার ব্যাগে কিভাবে আসলো আমি নিজেও জানি না। যখন আমার ব্যাগ থেকে চেনটি বের হলো তখন ওরা আমাকে খুব মারধর শুরু করলো। আঙ্কেল কোথা থেকে যেন একটা মোটা বেতের লাঠি নিয়ে আসলো। তারপর সে লাঠি দিয়ে
আমাকে বেধড়ক মার মারল। কিচ্ছু দেখছিল না, আমার পুরো শরীরে আঘাত করছিল। তখন মনে হচ্ছিল এই বুঝি আমার আত্মাটা বের হয়ে যাচ্ছে। তারপর তো বাসা থেকে বের করে দিল। তারপর আমার এক বন্ধুর দেখা পাই, ও আমাকে ওর বাসায় নিয়ে যায়। বন্ধুর বাসায় গিয়ে যখন টি শার্টটা খুললাম, দেখতে পেলাম আমার সারা শরীরে লাল দাগ। আমার দেখেই কান্না চলে আসছিল, কিন্তু কান্না করতেও পারে না রে। বাইরে আমার বন্ধুটি দাঁড়িয়েছিল। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে যখন শুয়ে পড়লাম, তখন ভালো করে শুতেও পারছিলাম না জানিস। পুরো শরীরটায় ভীষণ ব্যথা করছিল। আজ ঘুমোতে গিয়েও কান্না করতেছে। এখন তোর কথা খুব মনে হচ্ছে রে বোন। তুই যদি এখানে থাকতি তাহলে তোকে জড়িয়ে ধরে অন্তত কাঁদতে তো পারতাম। জানিস, বাড়িতে যখন কেউ আমাকে মারতো আর তুই আমাকে জড়িয়ে ধরে কান্না করতে, তখন তোর স্পর্শ আমার সব কষ্ট চলে যেত। তোর ওই আদর মাখা স্পর্শ আমি কোনোদিনও ভুলতে পারবো না রে। তোর ওই ছোট্ট হাতের কোমল স্পর্শ আমার হৃদয়টাকে যে একেবারে শান্ত করে দেয়। যাক সে কথা, শোন, তুই এখন অনেক বড় হয়েছিস, এবার ইন্টারে পড়ছিস, মন দিয়ে লেখাপড়া করবি। তোকে যে ডাক্তার হতেই হবে রে বোন। তুই শুধু আমার এই আশাটা পূরণ করে দে। আমি তোর কাছে আর কিচ্ছু চাইব না। আর কিছু লেখার ইচ্ছে করছে না রে বোন। সারা শরীরে খুব ব্যথা। ভালো থাকিস তুই, নিজের যত্ন নিস, আমার সুইট বোনটি নিজের খেয়াল রাখিস। তোর দাদা দেব। জানি আমার বোনও আমায় প্রতিদিন মনে করে, খুব ভালোবাসে যে আমায়। আর আমি তো ওকে আমার কথা বলতেই দেই না, চিঠি পাঠিয়ে ঠিক মনে করে দেই। আমি প্রতিদিনের মতো আমার পিচ্চিকে নিয়ে কিছু অনুভূতি ডায়েরিতে লিখে শুয়ে পড়লাম। নিজের জীবনটাকে খুব অদ্ভুত মনে হচ্ছে। ঝড়ের বেগে আমার লাইফটা পাল্টে গেল। খুব ক্লান্ত থাকায় কখন ঘুমিয়ে পড়লাম বুঝতে পারিনি। পরের দিন শুক্রবার থাকায় ভার্সিটিতে যাইনি। আমার জিনিসপত্র গোছগাছ করে রাখলাম। বিকেলবেলা বোনের জন্য লেখা চিঠিটা পোস্ট করে দিলাম, আর কিছু পেন কিলার ওষুধ কিনে আনলাম। তার পরের দিন ঘুম থেকে উঠে শাওন ও আমি দুজনে একসাথে নাস্তা করে ভার্সিটি চলে গেলাম। অনেকক্ষণ ধরে দুজনে বসে আড্ডা দিচ্ছে। আমাদের দুজনকে একসাথে দেখে আমাদেরই এক বান্ধবী ওকে বলে উঠল, কি রে শাওন, কেমন আছো? আর এই খ্যাতের সাথে এখানে বসে কি করিস? চল ক্লাসে যাই। আমার ওদের মতো ভালো পোশাক ছিল না, তাই এখানে এসেও অনেকদিন থেকে আমাকে এই খ্যাত কথাটা শুনতে হয়। শাওন কথাটা শোনা মাত্র মেয়েটির দিকে কটমট করে তাকালো, মেয়েটিকে কাছে ডাকলো আর বলল, দেখ, ওর একটা নাম আছে, আর নামটা যেমন সুন্দর ও মানুষটাও তেমনি। ও তোদের মতো বড়লোক না যে তোদের মতো ফ্যাশন করে চলবে। আমার এখন কি ইচ্ছা করছে জানিস? ইচ্ছা করছে তোকে একটা ঠাস করে থাপ্পড় মারি। আচ্ছা, ও তো আমাদের বন্ধু, তোরা ওর সাথে এমন? আসলে তোরা হইলি বন্ধু নামের কলঙ্ক। তোরা তো শুধু ফ্যাশন করিস না, ফ্যাশনের নামে নোংরামি করি। একটা কথা জানিস, চাইলে সবাই তোদের মতো নোংরামি করতে পারে, কিন্তু সবাই সততা আর নিষ্ঠা নিয়ে চলতে পারে না, যা এর মাঝে আছে। আজকের পর থেকে যেন একে আর খ্যাত বলা না শুনি। যদি কেউ বলে তাহলে সেদিন বুঝবি আমি কতটা খারাপ হতে পারি, আর ভবিষ্যতেও আমাকেও আর কথা বলতে আসবি না। আমাকে সামান্য খ্যাত বলাতেই শাওনের এমন রিয়াকশন দেখে আমি তো অবাক। আমি ওকে মাঝে মাঝে থামতে বলছিলাম, কিন্তু ও আমাকে চুপ করতে বলে। মেয়েটাকে এতগুলো কথা শুনে দিল, আমাকে আর ক্লাস করতে দিল না। শাওন আমার হাত ধরে টেনে একটি মার্কেটে নিয়ে গেল। আমার জন্য 2টা শার্ট 2টা প্যান্ট কিনল। আমি বাধা দেওয়া সত্ত্বেও আমার কোনো কথা শুনল না। তারপর সেখান থেকে সোজা বাসায় চলে আসলাম। শাওনদের এই বিশাল বড় বাসায় ওরা মাত্র 4 জন। শাওন, ওর বাবা মা আর ছোট বোন দিয়া। তাছাড়া কাজের লোক আছে 2টা, তারাও এখানেই থাকে। আমরা বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নিলাম। তারপর বিকেলবেলা শাওন আমাকে রেডি হতে বলল। আমিও ওর দেওয়া পোশাক পরে রেডি হয়ে গেলাম। ও আমাকে ওর বাবার অফিসে নিয়ে গেল। শাওন আঙ্কেলকে বলে আমার একটা কাজের ব্যবস্থা করে দিল। আমার সম্পর্কে আঙ্কেলকে সব বুঝিয়ে দিল। কাল উনি বাসায় ছিলেন না, তাই আমার সম্পর্কে জানতেন না। পরের দিন থেকে আমার আবার ব্যস্ত লাইফ শুরু হয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে ভার্সিটি যাই, আবার সেখান থেকে অফিসে। যেদিন অফিসে কাজ বেশি থাকতো সেদিন সকালে অফিসে যেতাম। আমি যেটুকু সময় অফিসে থাকি খুব মনোযোগী হয়ে কাজ করি। আমার কাজ আর ব্যবহার দেখে আঙ্কেল আন্টি দুজনে অনেক খুশি। ওনারা আমাকে ওনাদের সন্তানদের মতোই দেখেন। যেহেতু অফিসে যাই, সেদিনের পর থেকে আমার পোশাক আশাকেও অনেকটা পরিবর্তন আনতে হয়েছে। কিন্তু পোশাকে পরিবর্তন হলেও
আমার আচরণে কোনো পরিবর্তন হয়নি, কারণ আমি কখনোই আমার পিচ্চিকে ছাড়া ভালো থাকতে পারি না। আমি ভার্সিটিতে কারোর সাথে তেমন কথাই বলতাম না, চুপচাপ থাকতাম। একদিন হয়েছে কি, সেদিন শাওন ভার্সিটি যায়নি, আমি একা গিয়েছিলাম সেদিন। তখন আমি ক্লাস শেষ করে বাইরে বের হচ্ছিলাম। গেট থেকে বের হতে একটা ধাক্কা খেলাম। দেখি আমার সাথে ধাক্কা খাওয়া একটি মেয়ে পড়ে যাচ্ছে। আমি হাত বাড়িয়ে মেয়েটির হাতটি ধরলাম। মেয়েটি বোকা হয়ে এক হাত পিছনে দিয়ে আমার হাত ধরে ঝুলে আছে। মেয়েটি আমার চোখের দিকে চেয়ে আছে, আমি মেয়েটির চোখের দিকে তাকিয়ে আছে। ইস, কি রোমান্টিক মোমেন্ট! কিন্তু ওই রোমান্টিক মুহূর্তটা মেঘাচ্ছন্ন হতে বেশিক্ষণ সময় লাগলো না। মেয়েটি সোজা হয়ে আমার হাত থেকে আমার হাতটা ছাড়িয়ে নিয়ে আমার গালে একটা ঠাস করে মেরে দিল আর বলল, দেখে তো মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে জানে না, আর মেয়ে দেখলেই ধাক্কা খেতে ইচ্ছে করে, তাই না? দেখেন, আমি কিন্তু ইচ্ছে করে আপনাকে ধাক্কা দিইনি, আপনি নিজেই তো আমাকে ধাক্কা দিলেন। হ্যাঁ হ্যাঁ, জানি তো। এখন আরও কত বাহানা, মিথ্যা কথা বের হবে। যেই সামনে একটু সুন্দরী মেয়ে এসে দাঁড়ায়, মনের মধ্যে সুরসুরি জাগে যে কিভাবে মেয়েটার স্পর্শ পাওয়া যায়। আর কিছু বছর আগেই মেয়েটিকে ধাক্কা খেতে হয়। তারপর ছেলেটি বলে সরি, দেখতে পাইনি। আরও কত কি বলবে, সব বেহায়ার দল। এই যে দেখেন, আপনি কিন্তু অনেক বেশি বকতেছেন। আপনি যেটা বলতেছেন সেটা সিনেমার ডায়লগ। আমি মোটেই আপনাকে ধাক্কা দিইনি, উল্টো আপনি আমাকে ধাক্কা দিয়েছেন। তাই সরিটা আপনার বলা দরকার। আমরা ক্লাস শেষ করে যখন বের হচ্ছিলাম তখন আপনি ভেতর আসছিলেন, তখন ভুলটা তো আপনি করেছেন। আপনি দোষ করবেন, আবার আপনি থাপ্পড় মারবেন, আবার ঝাড়িও মারবেন। এটা কোন দেশের আইন বলেন তো, যে অপরাধী শাস্তি পায় না শাস্তি দেয়? এই দেখো, একদম বাজে ব্যবহার করবে না আমার সাথে। বাজে ব্যবহার আমি করছি না, বাজে ব্যবহার আপনি করছেন, আর সেটা আপনার মতো মেয়েদেরকে মানায়। আর তখন থেকে আপনি আমাকে তুমি তুমি করে বলে যাচ্ছেন কেন? আমি কি আপনার দোষ লাগে না ইয়ার যে আমাকে তুমি করে বলবেন? এমনকি আমি তো আপনাকে চিনেও বলে মনে হচ্ছে না। অপরিচিত কারোর সাথে কথা বললে যে আপনি করে বলতে হয়, সেটা কি আপনি শিখেননি? কি শিখেছেন? শুধু বাজে ব্যবহার করতে? দেখেন, এখানে আমি এমনি এমনি আসিনি, আমার যোগ্যতা দিয়ে এখানে পড়তে এসেছে। আপনার মতো কারোর সাথে বাজে ব্যবহার করতে নয়। এতক্ষণ সবাই আমার কথা দেখছিল, সবাই কিছুটা অবাক, কারণ আমি আগে কখনোই কারোর সাথে এমন ব্যবহার করিনি। মেয়েটিকে কথাগুলো বলে আমি সেখান থেকে চলে গেলাম। ভার্সিটি থেকে সোজা অফিসে এলাম। অফিসে এসে আঙ্কেল আমাকে বলল, কাল অফিসে কাজের চাপ বেশি, একটু তাড়াতাড়ি এসো। আমার কাল ভার্সিটি যাওয়া হবে না। কিন্তু ব্যাপার সেটা না, ব্যাপার হলো কাল শাওন ভার্সিটি যাবে, আর গিয়ে যদি শুনে যে আমার কোনো দোষ না থাকা সত্ত্বেও আমাকে কারো হাতে মার খেতে হয়েছে, তাহলে যে কি হবে সেটা আল্লাহই জানে। এমনিতে ভার্সিটিতে ওর খুব প্রভাব, নিশ্চয় মেয়েটাকে ছেড়ে দিবে না। পরের দিন আমি ভার্সিটি যেতে পারলাম না, কিন্তু শাওন ঠিকই গেল। আর এদিকে আমি টেনশন আছে, জানতে পেরে আবার খারাপ কিছু না করে বসে। শাওন সারাদিন বাইরে আছে, ভার্সিটি থেকে এখনো ফিরে আসেনি। যখন ফিরে আসলো তখন রাত 8টা। ওকে কেমন উস্কো খুস্কো লাগছিল। আমি ওকে জিজ্ঞাসা করলাম, কি রে, সারাদিন কোথায় ছিলে, বাড়িতে আসিসনি কেন? ও কোনো কথা বলল না। আমি আবার জিজ্ঞেস করলাম, কি হয়েছে, কথা বলছিস না কেন? ও সোজা আমার কাছে চলে আসলো, এসে সোজা আমার গালে একটা কোষের থাপ্পড় দিয়ে চলে গেলো ফ্রেশ হতে। তবু কোনো কথা বলল না। আমি আর ওকে কিছু বললাম না। আমিও না খেয়ে আমার রুমে চলে গেলাম। একবার আমার কাছে আসতেছেন তো একবার শাওনের কাছে। দুজনেরই একই উত্তর, খাবো না। আন্টি বুঝতে পেরেছেন আমাদের দুজনের মধ্যে কিছু একটা হয়েছে। তিনি আমার কাছে এসে জিজ্ঞেস করলেন, দীপ বাবা, তোদের কি হয়েছে বলবি তো? কেন তোরা এরকম করছিস? খাবি না কেন? সেও তো খাচ্ছে না, আর তোরা না খেলে আমরা খাই কি করে? তোমার আঙ্কেল আর দিয়া খাবার টেবিলে বসে তোমাদের জন্য অপেক্ষা করছে। বল বাবা, কি হয়েছে তোদের? তখন আমি আন্টিকে আমার গতকালের ঘটনা খুলে বললাম। আর আমি যে শাওনকে এই কথাটা বলিনি সেজন্যই ও রাগ করে আছে। আমি এই বাসা আসার পর থেকে আমার সম্পর্কে জানে না এমন কোনো বিষয় নেই। আন্টি বললেন, দেখ বাবা, দুজনে রাগ করে থাকলে তো হবে না, একজনকে রাগ ভাঙাতে হবে। তাই বলছি কি, কথাটা যেহেতু তুই লুকিয়েছিস তাই তুই যা, ওকে নিয়ে খেতে আয়। ঠিক আছে বলে উঠে দাঁড়ালাম। আন্টি খাবার টেবিলে ওখানে চলে গেল, আর আমি গেলাম শাওনের রুমে। আমি ওর রুমে ঢুকতে দেখি ও দরজা দিকে মুখ করে শুয়ে আছে।
আমাকে দেখতে পেয়ে ও উল্টো দিকে ঘুরল। আমি ওর মাথার কাছে বসলাম। ওকে বললাম, উঠ ভাই, সবাই আমাদের জন্য খাবার টেবিলে অপেক্ষা করছে। ও বলল, তুই গিয়ে খা, আমি খাবো না। তুই গিল ভালো করে, তুই আমার বন্ধু না, তুই বেইমান। তুই আজকেই বের হয়ে যাবি আমার বাড়ি থেকে। শালা আমাকে কথা গোপন করে। ঠিক আছে, আমি এখনই চলে যাচ্ছি বলেই দরজার দিকে পা বাড়ালাম। আমাকে যেতে দেখে শাওন বলে উঠল, কই যাস? কেন? তুই তো বললি তোর বাসা থেকে বের হয়ে যেতে। আর এক পা বাড়লে তোর ঠ্যাং ভেঙে দিব, বাড়াই দেখ। আমি কোমরে হাত দিয়ে ওর দিকে তাকালাম। বললাম, কোনটা করব বল? তুই যেতে বলিস, আবার তুই বলিস বাইরে গেলে ঠ্যাং ভেঙে দিবি। এ তো দুদিকে বিপদ। আর আমার পা ভাঙলে তো তোরই খরচা বাড়বে। সে আমি বুঝে নিব। আমার কি টাকার অভাব আছে? তা বল, আমাকে কথাটা বলিস নাই কেন? বলার আর দরকার ছিল না, কারণ আমি নিজে মেয়েটাকে অনেক কথা শুনে দিয়ে আসছিলাম। তবু আমাকে তোর বলা উচিত ছিল। বাবা, সরি সরি সরি। এখন খাইতে চল, সবাই বসে আছে। খাবার টেবিলে গিয়ে দেখি দিয়া কেমন যেন রাগান্বিত দৃষ্টিতে আমার দিকে চেয়ে আছে। মনে হচ্ছে আমাকে আস্ত গিলে ফেলবে। আমি কাউকে কিছু বলিনি দেখে আঙ্কেল আবার দিলেন একটা ঝাড়ি, কারণ আন্টি সবাইকে কথাটা বলে দিয়েছে। আর এদিকে দিয়া রাগে ফুঁসতেছে, কেন সেটা বুঝতে পারলাম না। সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম। পরের দিন দিয়া আমাদের সাথে আমাদের ভার্সিটি যাওয়ার জন্য বায়না ধরল। আগে কখনো যেতে চায়নি, তাই আমরাও না বললাম না। ওকেও আমাদের সাথে নিয়ে ভার্সিটি গেলাম। গিয়ে দিয়ার প্রথম কথা, সেদিনের মেয়েটা কই? আমি এদিক সেদিক খুঁজে বললাম, নাই, আজ মনে হয় আসেনি। কিন্তু তুমি কেন ওকে খুঁজছো? দিয়া বলল, কেন খুঁজছি সেটা বুঝতে হবে না, তুমি শুধু দেখায় দাও। প্রথম প্রথম দিয়া আমাকে আপনি করে বলতো, কিন্তু কিছুদিন থেকে তুমি করে বলে। বললাম তো আসেনি, কোথাও দেখতে পাচ্ছি না। তুমি মিথ্যা বলছো, ও এখানেই কোথাও আছে। তুমি বলছো না, আজ দেখাবো তোমার সাথে ধাক্কা খাওয়ার মজা কত। এ তো দেখি আরেক ঝামেলা। আমি মনে করেছিলাম ও আমাদের সাথে আমাদের ভার্সিটিতে ঘুরতে এসেছে, এখন দেখি প্রতিশোধ নেওয়ার জন্য এসেছে। সেটা আবার কিসের? আমাকে থাপ্পড় মারলো, বকা দিল, সেটার না। আমার সাথে কেন ধাক্কা খেলো সেটার জন্য শাস্তি দিতে এসেছে। তখন শাওন বলল, আরে পাগলি, তুই এই জন্য ভার্সিটিতে আসছিস? সেটা আগে বললেই পারতি। আমি তো জানতাম ও আজ আসবে না। আর তুই কি করেছিস ওর সাথে যে ও আসতে পারবে না? তোর সাথে যেটা হয়েছে সেটাই, শুধু প্লেয়ার চেঞ্জ। তোর জায়গায় ও আর ওর জায়গায় আমি। আমি বললাম, আচ্ছা ভালো করে বুঝায় বলতো, আসলে কি করেছিস তুই? তখন শাওন বলল, আমি ভার্সিটিতে আসতেই সুমন তোর সাথে আগের দিন কি হয়েছিল সব বলল। আমার তো মেজাজ বিগড়ে গেল। আমি কি করলাম, ওই মেয়েটিকে দেখে ওর দিকে হাঁটা শুরু করলাম। সামনে গিয়ে দিলাম এক ধাক্কা। মেয়েটি পড়তে পড়তে পড়লো না। আমি সরি বলে চলে গেলাম। আবার যখন ক্লাস করে বের হই দেখি মেয়েটি আসছে। আমি ওর সামনে গিয়ে দিলাম আবার ধাক্কা। এবার তো মেয়ে সোজা ধপাস উঠে দাঁড়িয়ে কিছু বলতে যাবে, অমনি দিলাম এক ঠাস করে। বললাম, এই শরীরটা কি তোর বাপের সম্পত্তি যে বারবার এসে ধাক্কা খাবি? না বড়লোক বাপের একমাত্র ছেলে দেখে তোর প্রেমে ফেলার ধান্দা করছিস? ভুলেও যদি আর আমার সামনে আসিস তো তোকে তুলে প্রাচীরের ওপর ফেলে দেব। তখন সবাই আমার ঘটনা দেখছিল। মেয়েটা রাগে আর লজ্জায় সাথে সাথেই ওখান থেকে দৌড় দিল। আমিও কিছুক্ষণ পর সুমনদের সাথে আড্ডা দিয়ে রাতে বাড়ি গেলাম। ওর লজ্জা কাটতে অন্তত একটা দিন তো লাগবেই নাকি? আমি বললাম, তুই এটা কি করলি? আমি তোকে অনেক কথা শুনিয়েছে, তারপরও তুই কেন এমন করতে গেলি? তখন পাশ থেকে দিয়া বলে উঠল, মেয়েটার উপর খুব দরদ উতলে উঠছে দেখছি। তুই ঠিক করছিস ভাইয়া? দিয়া শাওনকে বলল, আমরা সেদিন আর ক্লাস করলাম না, সবে একসাথে একটু ঘোরাঘুরি করে বাসা চলে এলাম। এরপর থেকে কেউ আর কখনো একে ভার্সিটি যায়নি, না আমি না শাওন। এইভাবে দিন চলতে লাগলো। আমাদের লেখাপড়া কমপ্লিট হলো। এদিকে আমার পিচ্চিও মেডিকেলে চান্স পেয়েছে। এতদিনে সবার হাতে হাতে ফোন হওয়ার বদলতে আমি আমার এক স্কুল ফ্রেন্ডের কাছ থেকে জানতে পেরেছি আমি এখন পুরো দমে চাকরি করছে। শাওনদের নিজেদের কোম্পানিতেই আমরা দুজনেই চাকরি করি। এখন অনেক টাকা বেতন আমার, তবুও একটা কষ্ট তো আছেই, সেটা হলো আমার পিচ্চি। 9 বছর হয়ে গেছে আমি পিচ্চিকে দেখিনি, ওর সাথে কথা বলিনি। প্রতিদিন শুধু ওর ছবি দেখে আর ওকে নিয়ে আমার অনুভূতি লিখে রাখে। আগে টাকা ছিল না বলে আমি ওকে কিছু দিতে পারতাম না, তাই মন খারাপ হতো। আর এখন আমার কাছে টাকা আছে, তবু ওকে কিছু দিতে পারছি না, এতে মনটা আরও বেশি খারাপ হতো। প্রতিদিন অফিস করতাম,
আর অফিস শেষে বোনের জন্য মুখ ভার করে বাসে আসতাম। এভাবে আরও 1 বছর কেটে গেল। আবার এদিকে দিয়ার বিয়ের কথা চালাচ্ছে ওর বাবা মা, কিন্তু দিয়া কিছুতেই রাজি হচ্ছে না। সে কিছুতেই এখন বিয়ে করবে না, সে আরও পড়তে চায়। এসব বলে ও বাবা মার বিয়ে ভাঙতে থাকে। ইদানিং দেখা যাচ্ছে দিয়া একটু বেশি আমার কাছাকাছি থাকছে, আমার অনেক কেয়ার নিচ্ছে। আমরা শুক্রবার করে 3 জনে মিলে বিকেলবেলা ঘুরতে যেতাম। অনেকদিন যাওয়া হয়নি। এক শুক্রবার শাওন ব্যবসার কাজে বাইরে গেছে। দিয়া বলল, চলো আজ ঘুরতে যাব। আমি ওকে নিয়ে ঘুরতে গেলাম। তখন ও যেটা আমাকে বলল তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ও বলল, দেখো, তোমার সততা, নিষ্ঠা আর ব্যবহার দেখতে দেখতে কখন যে তোমার প্রেমে পড়ে গেছি আমি বুঝতে পারিনি। প্লিজ তুমি আমাকে গ্রহণ করো, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। দেখো দিয়া, তুমি যেটা বলছো সেটা কখনো সম্ভব না। কেন সম্ভব না? আমি কি দেখতে খারাপ? আমার আচরণ খারাপ? দেখো সেটা না, তুমি কোথায় আর আমি কোথায়। তুমি হলে এই বাড়ির রাজকন্যা, আর আমি তোমাদের বাসার একজন আশ্রিত মাত্র। তাতে কি হয়েছে? তুমি আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাব। সারা জীবন তোমার কথা শুনে চলবো, তবুও তুমি আমাকে ফিরিয়ে দিও না। দিয়া, তুমি এটা কি বলছো? যে পরিবারটা সারা জীবন শুধু আমাকে দিয়ে এসেছে, তাদের সাথে আমি এমন করব? একবার ভেবে দেখো, আমি যদি তোমাকে নিয়ে কোথাও চলে যাই, তাহলে আমি শাওনের সামনে আর কখনো এই মুখ নিয়ে যেতে পারবো না। তুমি কি করবা করো, আমি তোমাকে চাই। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। বলে আমাকে জড়িয়ে ধরল। প্লিজ দিয়া, ছাড়ো, সবে দেখছে তো। তুমি শুধু একটু বুঝতে চেষ্টা করো। তোমার সাথে আমার হবে না। তুমি আমার চেয়ে আরো অনেক ভালো ছেলে পাবে। আমি তো ভালো ছেলে চাই না, আমি তোমাকে চাই। ঠিক আছে, আমাকে একটু ভাবতে দাও। আর চলো বাসায় যাই, সন্ধ্যা হয়ে গেছে। বলে দুজনে বাসায় চলে এলাম। এর মধ্যে শাওন বাড়ি ফিরে এসেছে। আমি অফিসে যাই, কাজ করি, আবার বাসায় ফিরে আসে। এটাই আমাদের প্রতিদিনের রুটিন। এদিকে দিয়া একের পর এক বিয়ে ভেঙে চলেছে। অনেক ভালো ভালো ঘরের সম্বন্ধ আসছে, ও সবাইকে না বলে দিচ্ছে। একদিন সন্ধ্যায় অফিস থেকে ফিরে আসতেই দিয়া আমাকে ছাদে ডাকলো। আমিও গেলাম। যাওয়ার সাথে সাথে দিয়া আমাকে জড়িয়ে ধরলো আর কান্না করতে করতে বলল, আমি আর পারছি না। এইভাবে বিয়ের করে এসে যে অন্যের সামনে বসে দেখা দিতে গেলেই আমার কান্না চলে আসে। আমি জানি তো আমি তোমাকে ছাড়া কাউকেই বিয়ে করব না, তবু আমাকে অন্যের সামনে পুতুলের মতো বসে থাকতে হয়। এটা আমার মোটেও ভালো লাগছে না। তুমি কিছু একটা করো, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। এতক্ষণ সময় আমি একটা কথা বলিনি, শুধু ওর কথাই শুনলাম। সিঁড়িতে কার যেন নামার শব্দ পেলাম। আমি দ্রুত দিয়াকে সরিয়ে দিয়ে নিচে নেমে গেলাম। রাতে খাওয়ার সময় শাওন আমার দিকে কেমন করে যেন তাকালো। খাওয়া দাওয়া করে আমি আমার রুমে শুয়ে ডায়েরি লিখছিলাম আর চোখের জল ফেলছিলাম। সেই সময় শাওন আমার রুমে আসলো। আমি ধরফরিয়ে উঠে ডায়েরিটা লুকাইলাম। ও আমার কাছে এসে বলল, আর আমাকে বলল, তোর সাথে আমার কিছু কথা আছে। তার আগে বল, তোর কি আমাকে কিছু বলার আছে? বলার আছে। তা বল, কি বলবি? আমার মনে হয় আর তোদের এখানে থাকা হবে না। কেন? গত শুক্রবার যেদিন তুই চট্টগ্রামে গেলি, সেদিন দিয়া আমাকে প্রপোজ করে, আর আমি ওকে অনেক বুঝিয়েছি, কিন্তু ও কিছুতেই বুঝতেছে না। বারবার বলছে ও নাকি আমাকে ছাড়া বাঁচবে না। তুই কি বললি? তুই কি রাজি হয়েছিস? না, আমি ওকে এখনো বুঝিয়ে যাচ্ছে, কিন্তু সে কিছুতেই বুঝতেছে না। তাহলে এখন কি করতে চাস? ভাবছি তোদের বাসা থেকে চলে যাব। আমি এখানে থাকলে ও কিছুতে আমাকে ভুলতে পারবে না। আচ্ছা শোন, কাল তুই আমার পরিবর্তে চট্টগ্রাম চলে যা। ওখানকার কাজটা তুই করে নিয়ে আয়, এদিকে আমি দেখছি। আমি ব্যাগ গুছিয়ে রাখলাম চট্টগ্রাম যাওয়ার জন্য। ওর টিকিটটা আমি নিলাম। পরের দিন সকালে আমি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। ওখানকার কাজ শেষ করতে 1 সপ্তাহ লেগে গেল। 1 সপ্তাহ পর আবার বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরে আসার পর শাওন আমাকে বলল, আমরা পুরো ফ্যামিলি বেড়াতে যাচ্ছি, তুই যাবি না থাকবি? 1 মাসের মতো সময় বাইরে থাকবো। আমাকে যাওয়ার জন্য দিয়া অনেক জোর করল, কিন্তু আমি যেতে রাজি হলাম না। এতে দিয়াও যাবে না বলল, কিন্তু শাওন ওকে নিয়ে যাবে। 3 দিন পর ওরা সবাই চলে গেল। এখন বাড়িতে আমি একা, কিছুই ভালো লাগছে না। আমি আমার ড্রয়ার খুলে ডায়েরি বের করলাম লেখার জন্য, কিন্তু ডায়েরিগুলো কেমন উলটপালট হয়ে আছে। আমি আমার সব ডায়েরি বের করলাম, সবগুলোরই পাতা খুলে দেখতে শুরু করলাম। দেখলাম আমার প্রথম দিকে ডায়েরির কয়েকটা পাতা ভেজা ভেজা। বুঝতে পারলাম পাগলটা আমার ডায়েরি পরে কেটে দিছে। এখানে আমি একা অফিস করছে, বাইরে খাই বেশিরভাগ সময়, মাঝে মাঝে নিজে রান্না করি। এভাবে কেটে গেল 21 দিন।
সেদিন রাতে আমার স্কুলের বন্ধুটা আমাকে ফোন করে বলল, কাল নাকি আমার পিচ্চির বিয়ে। এই যে সুপারভাইজার মামা, আমি সামনে বাস স্টপেজে নামবো, আমাকে নামাই দিয়েন। আমার পাশের সিটে বসা মেয়েটির কথায় আমার ঘোর কাটল। চোখ দুটো লেগে গেছিল, হয়তো ঘুমিয়ে গিয়েছিলাম। কিছুক্ষণের মধ্যে সেই জায়গা চলে এলো যেখানে মেয়েটি নামবে। বাস দাঁড়ালো, মেয়েটি আমাকে উঠতে বলল, কারণ সে নামবে। আমিও উঠে দাঁড়ালাম। ঘড়িতে তাকিয়ে দেখে তখন রাত 11টা বাজে। মেয়েটি ওর ব্যাগ নিয়ে নেমে গেল, আর আমিও পেছন পেছন নেমে গেলাম। আমিও মেয়েকে বাইনারি বলে একটু দূরে চলে এলাম। আর কোনো কথা বললাম না। মেয়েটির থেকে কিছুটা দূরে গিয়ে দাঁড়ালাম। ওখানে দাঁড়ানোর কিছুক্ষণের মধ্যে একটা বাইক চলে এলো। মেয়েটি ওই বাইকে উঠে চলে গেল। আমি এখন একা দাঁড়িয়ে আছে। আমি আমার ব্যাগটি কাঁধে নিয়ে বাড়ির পথে হাঁটা শুরু করলাম। এখান থেকে 3 কিলো রাস্তা আমার বাড়ি। হেঁটে হেঁটে যাচ্ছে, খুব ধীরে হাঁটছে। বাড়িতে যাওয়ার আগে আমার বাগানটা পড়ে যেখানে আমার জিনিসগুলো পুড়িয়েছিলাম। গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে। ওই বাগানে গিয়ে আধা ঘন্টার মতো ওখানে অপেক্ষা করলাম। তারপর বাড়ির পথে পা বাড়ালাম। আজ বাড়িতে যেতে আমার পা কাঁপছে। এটা তো আমার নিজের বাড়ি, তবুও কেন জানি কিছুতেই পার সামনে এগিয়ে যেতে যাচ্ছে না। বাড়ির পাশে দেখলাম কয়েকটি গাড়ি, তার মানে পাত্র এসে গেছে। আমি আমাদের বাড়িটার দিকে তাকালাম। সেই একতলা বাড়িটা 2 তলা করা হয়েছে, আর বাড়ির নাম দিয়েছে দীপশিখা। আমাদের বাড়ির বাইরেই বিয়ের আসর সাজানো হয়েছে। একপাশে পাত্রের বসার জন্য একটা স্টেজও সাজানো হয়েছে। রাত অনেক হয়েছে, বিয়ের সময় আর বেশি দেরি নেই। সে আমার পিচ্চিকে নিয়ে আসা হলো। বিয়ের সাজে পিচ্চিটাকে অনেক সুন্দর দেখাচ্ছে। আমার পিচ্চি ছোট থেকে অনেক সুন্দর ছিল, আর এখন বড় হয়ে একটা পরি হয়ে গেছে। ওকে ওখানে বসানো হলো, মাথায় ঘোমটা দিয়ে বসে আছে। আমিও সামনে গিয়ে আস্তে করে ডাক দিলাম, শিখা। কি ভাবছেন? শিখাকে? এই শিখা আমার পিচ্ছে। ও কোনো উত্তর দিল না, মাথা তুলেও দেখল না। আমি ভাবলাম, তাহলে কি বোনটা আমাকে ভুলে গেল? আমি আবার ডাক দিলাম। এবার নাম ধরে ডাকিনি, বলেছিলাম, ওই পিচ্ছে। কিরে, আমাকে ছাড়া বিয়ে করছিস? আমার কথার কানে যেতে দেরি, কিন্তু মাথা তুলে তাকাতে দেরি নাই। মাথা তুলে যখন আমাকে দেখল, মাথার ঘোমটা ফেলে বিয়ের আসর ছেড়ে আমার কাছে দৌড় দিল, সোজা আমার বুকে। দুজনে দুজনকে জড়িয়ে ধরে কান্না শুরু করলাম। মুহূর্তে সমস্ত বিয়ে বাড়ি চুপ। অনেকে চোখে তখন পানি। কে যেন দৌড়ে বাড়ির ভিতর খবর দিল যে আমি ফিরে এসেছে। মুহূর্তে বাড়ির সবাই বাইরে চলে এলো। অনেকক্ষণ হয়ে গেল। আমার পাগলিটা এখন আমার কাঁধে মাথা দিয়ে গলা জড়িয়ে কেঁদে চলেছে। আমি বললাম, এই পাগলি, কি হয়েছে? এবার তো ছাড়। ও আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরল, একটু পরে ছেড়ে দিল। এবার শুরু করলো আমার বুকে কি গেলার খুশি। আমি বললাম, মারছিস কেন? লাগছে তো। পিচ্ছি বলল, লাগুক, অনেক কাঁদাইছিস আমাকে, আজ না হয় তার জন্য একটু শাস্তি পাইলে। আমি ওকে বিয়েতে বসতে বললাম। ও গিয়ে বসলো। এতক্ষণ পিছে ছাড়া আর কাউকে খেয়াল করিনি। এবার ডানে বামে তাকে দেখলাম আমার পরিবারের সবাই আমার পাশে এসে দাঁড়িয়েছে। আমার মা, বাবা, ভাবি। বাবাটা অনেক বড় হয়ে গেছে, আবার তার একটা ছোট বোনও আছে। আমি সবার সাথে কথা বলে একটা চেয়ার টেনে বসলাম। তখন নুরি এলো আমার পাশে, এসে বলল, তুমি আমাকে আগেই বললে না কেন যে তুমি দীপ? আমি তো তোমাকে চিনতেই পারিনি। তবে বলছিলাম না, কেন জানি খুব পরিচিত মনে হচ্ছে। আমি তো অনেক চেঞ্জ হয়ে গেছে, তুমি আমাকে কিভাবে চিনলে? আমি বললাম, যখন তুমি বললে পিচি তোমার বোনের ননদ তখন। নুরি বলল, তার মানে তুমি বগুড়া থাকতেই আমাকে চিনতে পেরেছ? তবুও কথা বলনি, কাজটা মোটেও ঠিক করনি। আমি বললাম, কেন? জানতে পারলে আমাকে আসতে দিতে না? আমি কথা বলার সাথে সাথে নুরি কেঁদে দিল। ও বলল, সব আমার জন্য এমন হয়েছে, আমার জন্যই তুমি বাড়ি ছেড়েছ। আমি যদি সেদিন বলতে পারতাম তুমি আমাকে কিছু করোনি, তাহলে সেদিন তুমি চলে যেতে না। কিন্তু আজ আমি বড় হয়েছি, আমি নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারি। এখন তুমি শুধু একটিবার বলো যে তুমি আমাকে বিয়ে করবে, তুমি আমাকে ভালোবাসো। দেখো আমি কি করি। পাশ থেকে ভাবি বলল, আমাকে ক্ষমা করো ভাইয়া, আমার জন্যই সব কিছু হয়েছে। তুমি যদি চাও আমরা তোমার সাথে নুরির বিয়ে দেব। এই কথাটা বলতে একটা আটার বস্তা আমার বুকে। ভাবলাম নুরি অথবা শিখা, কিন্তু তাকিয়ে দেখে নুরির জায়গায়
আর শেখা শেখার জায়গায়। তাহলে কি এটা? কি আমাকে জড়িয়ে ধরে আছে? ওর মাথাটা তুলতেই দেখে দিয়া। আমি অবাক হয়ে ওকে জিজ্ঞেস করলাম, তুমি এখানে কিভাবে? তোমরা না ঘুরতে গেছো? দিয়া বলল, আমিও ভাবছিলাম যে আমরা ঘুরতে যাচ্ছি, কিন্তু গাড়িতে আমার মন খারাপ দেখে ভাইয়া ওর মোবাইল থেকে আমাকে পিকচার দেখতে দিল। কিসের পিকচার জানো? তোমার ডায়েরির প্রতিটা পাতার পিকচার। আমি ডায়েরি পড়েছি আর সারা রাস্তা কাঁদতে কাঁদতে এসেছি। অনেক কষ্ট করে তোমার বোনকে এই বিয়েতে রাজি করিয়েছি। ও তো তবুও রাজি হয় না। যখন তোমার আগের একটা ছবি দেখালাম আর বললাম যে বিয়েতে রাজি হলে এই ছেলেকে প্রতিদিন দেখতে পারবে, তখন এক কথায় রাজি হয়ে গেছিল জানো। তোমার মতো তোমার বোনও তোমাকে অনেক ভালোবাসে। আর শোনো, তুমি এই মেয়েকে বিয়ে করবে না। তুমি বলো যে তুমি আমাকে বিয়ে করবে। পাশ থেকে নুরি বলল, বললেই হলো, ও আমাকেই বিয়ে করবে। 10 বছর ধরে আমি ওকে ভালোবেসে আসছি। আবার এদিকে দিয়া বলছে, তুমি ওকে 10 বছর মনে মনে ভালোবেসেছো, কিন্তু আমি যে ওকে এত দিন ধরে ওর কাছে থেকে ওর অপেক্ষায় সময় কাটিয়ে ওকে কেয়ার করে ভালোবেসেছি। ওদের দুজনের আরো অনেক কথা ঝগড়া চলছে। দুজনে নিজের দিকে সাফাই দিচ্ছে কে কতটা আমাকে ভালোবাসে। এই ঝগড়া মনে হয় থামার নয়। ঝগড়া থামালো আমার পিচ্ছে। ও চেঁচিয়ে বলল, তোমরা কি থামবে? আগে আমার বিয়েটা তো হতে দাও, তারপর দেখবো কে কাকে বিয়ে করছে। আমি চলে গেলাম শাওনের কাছে। ও সুন্দর করে পাত্র সেজে বসে আছে, কোনো কথা বলছে না, মুখটাও দেখা যাচ্ছে না। আমি ওর কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরলাম। ওকে বললাম, এসব প্ল্যান কবে করলি? ও বলল, আমি প্রায় দেখতাম তুই রাতে কান্না করিস আর ডায়েরিতে কিছু লিখে রাখিস। যেদিন চট্টগ্রাম পাঠালাম তোকে, সেদিন তোর ডায়েরি পড়ি আমি জানি আমার কাছে একটি হীরা আছে, সেটা তুই। আর সেই তুই যাকে এতটা ভালোবাসিস সে কি হবে? সেও অবশ্যই হীরাই হবে। আমার একটা হীরাই চলছে না রে, আমার 2টা হীরাই চাই। আমার বন্ধু হয়ে তুই সারা জীবন কেঁদে যাবি আর আমি দেখতে থাকবো? তাই তো তোর পিচ্চিকে তোর কাছে নিয়ে যাচ্ছিলাম সারা জীবনের জন্য। আমি ওকে আবার জড়াই ধরলাম। ওদের বিয়ে সম্পন্ন হলো। শাওনরা এতদিন একটা বাসা ভাড়া করেছিল, তাই বিয়ের কিছুদিন পর ওই বাসাটা ছেড়ে দিল। আমার পিচ্ছি চলে গেল শ্বশুর বাড়ি। কে ভাবছেন আমি এখন কোথায়? আমার পিচ্ছি আমাকে এখন আর 5 মিনিটও দূরে রাখে না, সব সময় ভয় পায়। এই বুঝে আবার ওকে ছেড়ে চলে যাচ্ছে, তাই আমাকেও আবার ওর সাথে শাওনের বাসাতেই যেতে হলো। ওখানে আমার দিন কাটতে লাগলো। নুরিও ঢাকাতেই থাকে। মাঝে মাঝে আমার এখানে এসে আমাকে নিয়ে দিয়ার সাথে ঝগড়া করে যায়। 1 বছর পর পর আমার পিচ্ছি ডাক্তার হয়ে বের হয়। ও আমার আশা পূরণ করেছে, তাই আমার কাছে গিফট হিসেবে সে তার ভাবি চায়, মানে আমার বিয়ে দিতে চায়। ওদিকে সেদিনের পর থেকে দিয়ার বিয়ের জন্য আর কোনো পাত্র দেখা হয়নি। ওনারা সবাই রাজি, আবার নুরির পরিবারও রাজি। আমার বাড়ির লোকজন কিছু বলে না, বলে তোর যাকে ভালো লাগে তাকে বিয়ে কর। অবশেষে বিয়ে করলাম। ভাবছেন কাকে বিয়ে করলাম? হ্যাঁ, দিয়ার সাথে আমার বিয়ে হলো। কারণ সুবিধার দিক বিবেচনা করে আমি আর আমার পিচ্ছি যদিও এখন বড় হয়ে গেছে, সিদ্ধান্তে দিয়াকে বেছে নেয়। যেহেতু আমার বোন আমাকে না দেখে থাকতে পারে না, তাই ও অবশেষে দিয়াকে ভাবি হিসেবে রায় দিল। এখন আমাদের ভাই বোনের দুজনেরই একটাই শ্বশুর বাড়ি। আমি বোনকেও দিয়াকে বলেছে এখন আমি আর শ্বশুর বাড়ি থাকবো না, তাই শাওন ও আমি মিলে একটা 2 তলা ফ্ল্যাট কিনেছে। যেদিন 1 তলায় থাকে তো সবাই 1 তলায়, যেদিন 2 তলায় থাকে তো সবাই 2 তলায়। এভাবে অতিবাহিত হচ্ছে আমাদের সময়। তবে মাঝে মাঝে নুরি এসে দিয়ার সাথে ঝগড়া করে যায়। ওর বিয়ে হচ্ছে এক ইঞ্জিনিয়ারের সাথে, সেও আমাদের পাশে থাকে, তাই মাঝে মাঝে আসে। ইদানিং আমার পিচ্চির চেম্বারে রোগীর পরিমাণ অনেক বেশি হয়, তাই আমার অফিসের পর বাড়ি আসা বন্ধ। কারণ আমার অফিস ছুটির পর ওর চেম্বারে বিনা বেতনে কম্পাউন্ডার হিসেবে নিয়োগ দিয়েছে। আমার আর আমার পিচ্চির শ্বশুর শাশুড়ি প্রতিদিনই আসে আমাদের এখানে। আমাদের দেখে রাতে বাড়ি যায়। রাস্তা নিয়ে টেনশন নাই, কারণ আমাদের বাসা আর শাওনদের বাসার মাঝে শুধু একটা বাসার পার্থক্য, তাই যখন তখন আসতে পারেন। এভাবে দিন কাটে আমাদের। অবহেলার অভিমান গল্পটি এখানে সমাপ্ত হলো। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, ভালো না লাগলে দেখে চলে যাবেন। সকল পাঠকদের রোগমুক্ত ও সুস্থ সবল জীবনযাপন কামনা করছে। সবাই ভালো থাকবেন।